আচ্ছা, নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। আজকে ক্লাসে উপস্থিত সমস্ত সুধীবৃন্দকে আমার প্রণাম জানাই। আপনাদের শুক্রবারে যে ক্লাসটি হবে প্রতি শুক্রবারে, সেটা আমি নেব। আর আমার নাম আপনারা হয়তো জানেন, দেখতে পাচ্ছেন, শঙ্খশুভ্র গচ্ছিত। আমি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা সংস্থা, বেলুড় মঠের পাশেই যে বিশ্ববিদ্যালয় রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেই বিশ্ববিদ্যালয়ে এখন পিএইচডি করছি সংস্কৃতে। তো আমাদের যে প্রথম ক্লাস থাকে, সেই প্রথম ক্লাসে আমরা ওই প্রথমে একটু 5-10 মিনিট এমনি একটু জিজ্ঞেস করি যে যারা উপস্থিত রয়েছেন এখানে তারা কে কি করেন বা কেন এসছেন পড়তে, কি উদ্দেশ্য নিয়ে এসছেন, একটু সেগুলো একটু ডিসকাস করি। তো যাদের আপনার ইচ্ছা হবে তারা বলতে পারেন, যাদের অসুবিধা আছে তারা নাও বলতে পারেন। তো আপনারা এক এক করে যদি বলেন যে আপনারা কি করেন, কোথা থেকে এসছেন, সংস্কৃত কেন শিখতে চাইছেন। মনোজিশ দত্ত, মনোজিশ বাবু, আপনি যদি একটু বলেন। আমি সোদপুর। আচ্ছা এই আমি শিখতে এসেছি তার কারণ যেহেতু সংস্কৃতটা আমাদের মূল ধারা, সেহেতু সেই শিকড়টাকে খুঁজতেই এসেছি, যেখান থেকে সমস্ত কিছু উৎপত্তি। আচ্ছা, নেক্সট আর কে আছেন বলুন? সুমন মুখোপাধ্যায়, সুমন বাবু। হ্যালো, হ্যাঁ, আমি নমস্কার। আমি আপনাদের এই সংস্কৃত ক্লাসটা যোগ দিতে চাইছি। এখন রিসেন্টলি রিটায়ার করেছি। তা একটু সময়ও কাটছে, আর নতুন জিনিস একটু শেখা, একটু শুরুতে একটু শিখেছিলাম ছোটবেলায়, কিন্তু এখন একটু ভালো লাগছে এইসব নতুন জিনিস একটু আবার রিফ্রেশ করা আর কি। আর একটু সময় কাটানো ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। আর প্রজ্ঞা ভট্টাচার্য ম্যাডাম। আমি আমিও রিটায়ার্ড পার্সন। আমি নরেন্দ্রপুর থেকে বলছি। আসলে আমি ব্যাঙ্গালোরে কর্মরত ছিলাম। সেখানে আমি সমস্ত মন্দিরে দেখতাম ওরা বিভিন্ন ধরনের শ্লোক চ্যান্টিং করতো খুব সুন্দরভাবে, যেটা আমার খুব ভালো লাগতো। কিন্তু তখন আমি শেখার সুযোগ পাইনি, কিন্তু এখানে এসে যখন দেখলাম, আমার বরাবরই এই সংস্কৃত ভাষা এবং তার চ্যান্টিং ঠিক মতন উচ্চারণ, তার দিকে একটা আগ্রহ ছিল। তা এখন এতদিন বাদে সুযোগটা পেয়েছি, তাই এখানে যুক্ত হয়েছি। বাহ, খুব ভালো লাগলো। নেক্সট অনন্যা চক্রবর্তী ম্যাডাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার স্কুলে সংস্কৃত ছিল না, হিন্দি ছিল। তো আমি সেইভাবে কোনোদিন সংস্কৃত শেখার সুযোগটা পাইনি, অনেকদিন ধরেই ইচ্ছা ছিল। তো এখন যেমন আমার ছেলে ক্লাস 9 হয়ে গেছে, তো আমি একটু টাইমও পাচ্ছি। তো সেই জন্য আমি ভাবলাম যে এই টাইমটা বেস্ট দিয়ে আমি সংস্কৃত একটু শিখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অমিতাভ ঘোষ স্যার, আপনি যদি একটু বলেন। স্যার, আমি মধুমিতা।
ও আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে। অ্যাকাউন্ট চেঞ্জ করা যাচ্ছে না বলে ওই নামেই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলুন। স্যার এমনি আমরা এই পাঠচক্রে গীতা পাঠ বা এই সমস্ত কিছু হয় তো, তো ওখানে সংস্কৃত মানে ঠিক উচ্চারণ করা বা এই ধরনের জিনিসগুলো অসুবিধা হয়, এই জন্য আচ্ছা, প্রথম আপনি থেকে। পাঠচক্রের সঙ্গে যুক্ত? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই জন্য একটু শেখার জন্য প্রথম থেকে। ঠিক আছে। নেক্সট, অনন্তবাবু, অনন্ত কুমার গাইন। হ্যাঁ স্যার, আমি রিটায়ার করেছি 31শে জানুয়ারি 2025। আচ্ছা আমি আহ, মঠের সঙ্গে যুক্ত আছি, আমাদের বৈষ্ণব চৈতন্য মঠে। তা আমার একটু সংস্কৃত শেখার ইচ্ছা, কিন্তু আমি গীতা পাঠে আমার উচ্চারণটা ঠিক মতো হচ্ছে না, যার জন্য আচ্ছা। আমি যেন একটু ভালোভাবে শিখতে পারি, সেই জন্যই সংস্কৃতে আমার আপনি অ্যাডমিশন। কোথা থেকে? আমি বারাহাত থেকে বলছি। বারাসাত। বারাসাত কোথায়? বারাহাত নপাড়া। নওপাড়া, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, নেক্সট। আপনার বাড়ি কি বারাহাত? না, আমার বাড়ি বারাসাত হয়ে যেতে হয়, আমার বাড়ি টাকি। ও টাকি, আচ্ছা 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 আচ্ছা। আমার বারাহাত স্টেশনের কাছেই বাড়ি। আচ্ছা। আচ্ছা আচ্ছা। নেক্সট, দেবব্রত বাবু। ভেরি গুড ইভিনিং। অ্যাকচুয়ালি আমার বাড়ি বাগুইহাটি, বাট কর্মসূত্রে আমি বাইরের দীঘাতে থাকি। আমি হোটেলিয়ার একজন। আচ্ছা। তো সংস্কৃত তো একটা সব থেকে ভালো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওল্ড ল্যাঙ্গুয়েজ, যেটা হুম আমাদের এখনকার এডুকেশন সিস্টেমের মধ্যে এটাকে ডেড ল্যাঙ্গুয়েজ করে দেওয়া হয়েছে, মানে হুম যাতে কেউ না শিখতে পারে। হুম তো আর আমার একটা ব্যাপার হচ্ছে যে আমি এই বেদ পুরাণ এই যে সব ব্যাপারগুলো এগুলো পড়তে চাই। তো এই ব্যাপারে ইন্টারেস্ট আমার মধ্যে এসেছে। তো সংস্কৃত না শিখলে এগুলো করা ঠিক, মানে অনুবাদ যেগুলো সেগুলো পড়ে ঠিক মানে সেই স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় না। হুম তো বেসিক্যালি যার জন্য এটা এখানে আসা, যে ভালোভাবে যাতে সংস্কৃত শিখতে পারি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, হিরালাল বাবু কি বলবেন কিছু? আচ্ছা, নেক্সট, প্রচেত আচার্য। আচ্ছা, প্রচেত বাবু। হ্যাঁ, নমস্কার। আমি মূলত মিউজিশিয়ান, গিটার বাজাই একজন। আর সংস্কৃত পড়ার ইচ্ছেটা মেইনলি তৈরি হয়েছে, আমার সংস্কৃত স্কুলে ছিল, 2 বছর পড়েছিলাম, খুব সামান্যই। কিন্তু মূল টেক্সট আর শাস্ত্র যেগুলো রয়েছে, মানে শাস্ত্র সাহিত্য সমস্ত কিছু আর কি পড়ার ইচ্ছে থেকে মূলত শেখাটা শুরু করতে ইচ্ছে হলো। আবার নিজে চেষ্টা করেছিলাম, একটা সময় খুব অসুবিধা হতো, তো সেই জায়গাটা থেকে আর কি ইনিশিয়েটিভটা নেওয়া, যাতে সমস্ত বইগুলো মূল টেক্সটটা পড়তে পারি মূল ভাষায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট, রাকেশ তিওয়ারি। রাকেশ বাবু। হ্যাঁ স্যার, আমি আমার বাড়ি পুরুলিয়া জেলায়, আর আমি একটা স্কুলে শিক্ষকতা করি। আচ্ছা আচ্ছা আর সংস্কৃত এই জন্য শিখতে চাই যে এটা ধরুন আমাদের ইন্দো আরিয়ান ভাষা গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা, এবং যে ভাষাটা চর্চা হয়তো আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি হয়েছিল। তো তাই মনে হলো যে এই ভাষাটা আমাদের জানা দরকার একটু গভীর ভাবে। আচ্ছা আচ্ছা। তারপরে সাদেকা ম্যাডাম, সাদেকা। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আহ, আমি তো মহারাজদের কাছ থেকে একটু ইন্সপায়ার্ড হয়েছি যে অরিজিনাল স্ক্রিপ্ট পড়তে গেলে পড়লে ভালো। কিছুটা সংস্কৃত পড়া আর লেখা দুটোই মোটামুটি সামান্য পারি, কিন্তু আচ্ছা ব্যঞ্জন যেগুলো সন্ধিবদ্ধ পদ সেগুলোকে কিন্তু মানে স্ট্রাগল করি। তা আচ্ছা সেটা একটা জিনিস। আর কিছুটা তো খুবই ভালো লাগা, চ্যান্টিংটা তো রিয়েলি ভীষণ ভালো লাগে। কতটা প্রনাউন্সিয়েশন শিখতে পারবো জানি না, তবে চেষ্টা করছি। আচ্ছা, খুব ভালো। নেক্সট, সংঘমিত্রা ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। আমি সংস্কৃতে আমার নলেজ বলতে গেলে জিরো। হিন্দি আমার সাবজেক্ট ছিল।
অ্যাকচুয়ালি আমি মিশনে দীক্ষিত, এবং তারপর থেকেই যখন স্বামীজির বিভিন্ন লেখা পড়তে থাকি বা বিভিন্ন মহারাজজিদের লেখা পড়তে থাকি, তখন সেই সমস্ত লেখায় সংস্কৃত তো রয়েইছে, ভীষণভাবে রয়েছে। তো আস্তে আস্তে এটা আমার একটা কিউরিওসিটি তৈরি হয়, এবং আহ, যেটা আমাদের যে পুরাণ বা বেদ বেদান্ত যেগুলো স্বামীজির বিভিন্ন লেখায় বা অন্যান্য লেখায় উঠে আসছে, মনে হয় যে এগুলো যদি নিজে পড়তে পারতাম। অনেক জায়গায় অনুবাদ দেখি, কিন্তু অনুবাদ পড়লে আমার মনে হয় যে কোনো একজন মানুষ যিনি অনুবাদ করছেন তার ভাবটা অনেকটা বেশি সেখানে চলে আসে। তো সেটাই যখন আমি এখানে দেখলাম যে এই অপরচুনিটিটা রয়েছে, তো সেই জন্য আমি এটা শেখা, যদিও জানি যে L1 কোর্স করে হয়তো ওই দুঃসাহস হবে না যে বা আমরা পুরাণ বা বেদ বেদান্ত পড়ে নেব, কিন্তু মানে শুরুটা করা আর কি, এই জন্যই। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আহ শেষ সুমন বাবু, সুমন মুখোপাধ্যায়। আমি বোধহয় বললাম শুরুতেই। ও, আপনি বলেছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে যে কজন আছেন সবাই, সবার সাথে কথা হলো। আচ্ছা, আপনাদের তো অলরেডি দুটো ক্লাস হয়েছে। আমরা যে কমাস সেখানে ক্লাস হবে তাতে টোটাল যেভাবে ভাবছি যে ক্লাসটা আমরা করাবো, তার মধ্যে অনেকগুলো জিনিস থাকবে। সেগুলো আমি ছোট ছোট করে বলে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে। প্রথমত, কোর্স যেভাবে চলছে, 4 মাস যেরকমভাবে আমরা ক্লাস নেব, প্রতি সপ্তাহে 3টে করে ক্লাস, 3জন ক্লাস নেবেন। তো আমাদের সিলেবাস যেরকমভাবে আছে তার বাইরেও আমরা কিছু কিছু জিনিস ভিতরে ভিতরে আমরা রাখবো। যেমন ধরুন, একদম স্টার্টিংয়ে একদম যারা আপনারা অক্ষর জানেন, দেবনাগরী অক্ষরটা জানেন, তাদের জন্য অসুবিধা নেই। যারা জানেন না বা অল্প পরিচিত, তাদের একদম প্রথম থেকে আমরা দেবনাগরী স্ক্রিপ্টটা দেখাবো, যে অ আ যেরকমভাবে হয় আপনারা বেশিরভাগ সবাই জানেন। যারা জানেন না তারা একটু দেখে নেবেন। ওখান থেকে শুরু হবে। তারপরে ওখান থেকে শুরু হয়ে ছোট ছোট বাক্য, তার আগে কিছু শব্দরূপ, ধাতুরূপ, যেগুলো সংস্কৃত ভাষাতে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো দেখা হবে। তারপরে যেটা আমার এই ক্লাসে যেটা হবে সেটা হলো যে এই যে আপনারা শব্দরূপ ধাতুরূপ পড়ছেন বা অন্যান্য স্যারেরাও যেগুলো পড়াচ্ছেন, ছোট ছোট বাক্য, ছোট ছোট শব্দ, যে শব্দগুলো আপনি শুধু পড়ছেন, তো সেই শব্দগুলো আপনি পড়ে বা মুখস্থ করলেন, কিন্তু মুখস্থ করে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন? যদি আপনি ভাষা জানেন তাহলে ভাষায় বলতে পারবেন, বাক্য যদি তৈরি করতে পারেন, যদি কথ্য ভাষা হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি প্রয়োগ করতে পারবেন, নাহলে তো পারবেন না। তাহলে শুধুমাত্র একটা পিডিএফ দেখে আমি বলে দিলাম আর আপনারা পড়ে নিলেন, তো সেইটা থেকে বেরোনোর জন্যে আমার ক্লাসে বিশেষত কিছু ছোট গল্প দেবনাগরী হরফে থাকবে, যেগুলো আমিও পড়বো, আপনারাও পড়বেন আমার সাথে। এবং সেটা আপনারা পড়তে পড়তে, একটু আগেই যিনি বলছিলেন যে হয়তো সেই দুঃসাহস হবে না যে আমরা পুরাণ বা বেদ মহাভারত পড়তে পারি, কিন্তু দুঃসাহস নয়, হয়তো আপনি আনন্দের সাথেই সেটা পড়বেন। 4 মাস পরে যদি এই গল্পটা আপনি পড়তে থাকেন, তাহলে দেখবেন অনায়াসে 4 মাস পরে হয়তো খুব সন্ধিবদ্ধ পদগুলো পড়তে অসুবিধা হবে, কিন্তু গীতা উপনিষদ সামান্যভাবে কিন্তু পড়তে আপনি পারবেন। এবং ঠিক এই কারণেই আমি প্রথমে আপনাদের জিজ্ঞেস করলাম যে কেন আপনারা সংস্কৃত পড়তে চাইছেন। তো এটা প্রতিবারের মতনই, প্রত্যেকটা ব্যাচের মতন এই ব্যাচেও গীতা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, যে গীতাটা একটু পড়বো, উপনিষদটা একটু পড়তে চাই। তো সেই কারণে ভাষা শিক্ষার পাশাপাশি আমার এই ক্লাসে খুব সামান্য হলেও আমরা গীতার প্রথম অধ্যায়ের কয়েকটা শ্লোক আমরা পড়বো, অভ্যাস করব। তার সাথে সাথে কিছু শান্তি মন্ত্র আছে, যেগুলো আপনারা বিভিন্ন জায়গাতে কোনো কিছু একটা ভাষণ বলুন, কিছু বক্তব্য
রাখার আগে, উপস্থাপন করার আগে আপনারা সেই শান্তি মন্ত্র যে কোনো একটি উচ্চারণ করে তারপরে আপনারা বক্তব্য আরম্ভ করতে পারেন। তো এইরকম একদম প্রথমে অক্ষর, তারপরে কিছু শব্দ, যে শব্দগুলি আমরা চারিপাশে দেখি, যেমন ধরুন বাড়ি, স্কুল, চেয়ার, টেবিল, এইগুলোকে সংস্কৃতে কি বলে, একটা ইচ্ছা থাকে যে এই শব্দগুলোকে সংস্কৃতে কি বলে আমরা জানবো। তো এরকম একটা চার্ট আছে, সেই চার্টে আমরা দেখবো কিছু নতুন নতুন শব্দ যেগুলো ইংলিশে আমরা জানি কিন্তু সংস্কৃতে বলতে পারি না, সেই শব্দগুলো দেখব। তারপরে কিছু শব্দরূপ, যেটা অনেকটা বেশি আছে, শব্দরূপটা পড়বো। তার সাথে সাথে একটু গল্প, তার সাথে সাথে একটু শান্তিমন্ত্র 10টা আছে, তার সাথে সাথে অল্প একটু গীতা। এরকমভাবে আমার টোটাল হয়তো 15 বা 16টা ক্লাস হবে টোটাল, মোটামুটি, উপরে নিচে হতে পারে। তো সেই 16টা ক্লাসের মধ্যে কিন্তু আমরা এগুলোই আলোচনা করব। খুব বড় সিলেবাস কিছু নেই, কিন্তু আপনাদের সবাইকেই কিন্তু অংশগ্রহণ করতে হবে। যেমন এর আগে ব্যাচে ছিলেন হীরালাল বাবু, এখানে আছেন, উনিও জানেন যে আমি মানে খুব বেশি সিলেবাস আমার নেই, অল্পই সিলেবাস আছে। কিন্তু আপনারা এমনি মানে কোনো কুণ্ঠা না নিয়ে এমনি আপনি যদি আপনারা অংশগ্রহণ করেন তাতে আপনাদেরও পড়তে সুবিধা হবে। এবং ঠিক এর আগের ব্যাচে যারা পড়েছিলেন, কয়েকজন আছেন, ওনারা কিন্তু একদম প্রথম থেকেই জানতেন না অক্ষর, দেবনাগরী অক্ষরটা কিন্তু জানতেন না। কিন্তু শেষে যখন এই ব্যাচটা শেষ হলো, একটা পরীক্ষা হলো, সেই পরীক্ষায় একটা অংশ ছিল যে একটি গল্প, যেটা আমি ক্লাসে পড়িয়েছি, পিডিএফ দিয়েছি, কিছু গল্প, 4টে 5টা 6টা গল্প থাকতে পারে, তার মধ্যে থেকে যে কোনো একটি গল্প আপনাকে রিডিং পড়তে হবে দেখে দেখে, এবং তার জন্য কিছু নাম্বার থাকবে, সেটা পরীক্ষাতে অ্যাড হবে। তো 4 মাস সংস্কৃত পড়ে সবাই প্রায় 90% উপরে পেয়েছে। তো সেই জন্যে, হ্যাঁ বলুন মনোজিৎ বাবু, বলবেন? বলছি কথাটা কেটে গেল, আপনার কথাটা পুরো শুনতে পেলাম না, কোনো নেটওয়ার্কের প্রবলেমের জন্যই হবে। কোথা থেকে বলুন? ঠিক আছে, মোটামুটি বোঝা গেল, তাও ঠিক আছে, অসুবিধা আচ্ছা, নেই। তো সেই জন্যে আপনারা এটা অংশগ্রহণ করবেন, এবং যা জিজ্ঞাসা থাকবে, যদি কোনো প্রশ্ন থাকে যখনই বলবো তার মধ্যেই বলতে পারেন, শেষেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। আর যদি তার মধ্যে আরো কিছু আপনাদের মনে হয় যে এটা একটু চাই, ওটা একটু হলে ভালো হয়, তাহলে আমরা সেটাও 1-2টো ক্লাসে একটু একটু করে সেটাকে নিয়েও আলোচনা করতে পারি। তো প্রথমত তাহলে আমাদের একদম অক্ষর থেকে শুরু হবে, যে অক্ষর যেভাবে শুরু হবে অক্ষরগুলো আমরা দেখব, অক্ষরগুলো চিনব, আর তারপরে কিছু শব্দ আমরা দেখব। তো আশা করছি আপনাদের 2টো ক্লাসে হয়তো অক্ষর সামান্যভাবে বলা হয়েছে। তো আজকে আপনারা দেখুন, এই শব্দগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন একদম বাঁদিকে, উপরে একদম বাঁদিকে লেখা আছে শব্দাহা, তারপরে অর্থহা, ডান দিকে অর্থহা, তারপরে শব্দাহা অর্থহা, শব্দাহা অর্থহা। তো দুটো দুটো করে আমরা একটা বাঁদিকে শব্দ রেখেছি আর ইংলিশে তার অর্থ রেখেছি। কেন? কারণ ওই ইংলিশ যে আমরা যেটা পড়ছি তার সংস্কৃতে আমরা কি শব্দ ব্যবহার করতে পারি সেইটা আমরা কিন্তু দেখব। এখানে মোটামুটি অনেকগুলি শব্দ আছে, তো আমরা এই জিনিসটা মনে রাখবো, মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন যারা মনে রাখতে পারবেন তারা শব্দ বা প্রয়োগে এগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে দেখুন, প্রথম একদম বাঁ দিকে উপরে রয়েছে শব্দাহা, মানে তালব্য স, ব, দ যুক্তাক্ষর একসাথে যোগ আকার বিসর্গ, শব্দাহা।
এই যে হা বলছি, এটা কি? এটা হচ্ছে বিসর্গের উচ্চারণ। বিসর্গ মানে এই যে শেষে দুটো ডট রয়েছে, ওটাকে আমরা বিসর্গ বলছি। সবাই জানেন, আপনারা বাংলাতেও তো আছে, মাঝে মাঝে ব্যবহৃত হয়। তো শব্দাহা। এখন আহা এইটার কেন বলছি? তার কারণ বিসর্গ যদি শুধু আপনাকে উচ্চারণ করতে দেওয়া হয়, আপনি কি শুধু বিসর্গের উচ্চারণ করতে পারবেন? পারবেন না। তার কারণ এগুলি কোনো বর্ণের সঙ্গে যুক্ত হয়, হয়েই তাদের উচ্চারণ হয়। যেমন অনুস্বার যেটাকে আমরা বলি, হ্যাঁ, অনুস্বার যেটাকে আমরা বলি, সেই শুধু অনুস্বারের উচ্চারণ হবে না, কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়েই সেইটাকে আমরা উচ্চারণ করতে পারবো। সেরকম বিসর্গ শব্দের সঙ্গে যুক্ত হবে, মানে পদের সঙ্গে যুক্ত হবে, একটা বর্ণের সাথে যুক্ত হবে, বর্ণের সাথে যুক্ত হয়েই তার আমরা উচ্চারণ করতে পারবো। এখন সমস্যা হচ্ছে, বাংলাতে আমরা যখন দেখি এই বিসর্গের উচ্চারণ তো আমরা করি না। মানে বাংলাতে যদি এরকম লেখা থাকে, অর্থাৎ এটা হচ্ছে বাংলা অক্ষরের কথা বলছি, ভাষা তো ঠিক আছে, এটা তো দেবনাগরী অক্ষরে লেখা রয়েছে। আমরা যখন বাংলা অক্ষরে সংস্কৃত ভাষাতে যখন পড়ি, তখন আমরা এটাই কি বলি? শব্দা, শব্দা বলি। এখন আকার পর্যন্ত দেখতে পাচ্ছি যে স বয়দয় আকার, তারপরে বিসর্গ যদি থাকে, সেই বিসর্গের উচ্চারণটা কোথায় যাবে? এবার এটা মনে রাখতে হবে যে বাংলাতে আমরা যেরকম পড়েছি, সেই বাংলার উচ্চারণটা আপনি এখানে পড়ার সময়তে খুব বেশি মাথায় রাখবেন না, ওটাকে ছেড়ে দেবেন। হ্যাঁ, এটাকে যেমন এখানে বলা হচ্ছে ঠিক সেভাবেই যদি করেন, তাহলে কিন্তু আপনি নিজেই কিছুদিন পরে অন্তরটা বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়, বাংলাতে কেন এমন বলি আর ওখানে কেন এমন বলা হচ্ছে। তো সেই জন্য বাংলা যেটা শিখেছেন, বাংলায় যখন বলবেন তখন বাংলার মতনই বলবেন, কিন্তু যখন সংস্কৃতে বলবেন বা দেবনাগরী অক্ষর যখন পড়বেন, তখন কিন্তু যেমন অক্ষর তার যেমন উচ্চারণ তেমনই করতে হবে। এবং সংস্কৃততে এমনভাবে শব্দগুলি লেখা হয়, একটি দুটি বিকল্প জায়গা বাদ দিয়ে আমরা কিন্তু দেখেছি যে বর্ণগুলি যে ক্রমে বা যেভাবে লেখা রয়েছে, সেই ক্রমে সেইভাবেই কিন্তু প্রত্যেকটি বর্ণ বা প্রত্যেকটি পদের আমরা উচ্চারণ করি। এবারে সমস্যা হচ্ছে, যদি বাংলাতে আমি এখন দেখি, তাহলে বাংলাতে আমি কি বলবো? শব্দা। প্রথমের বাঁ দিকে একদম উপরের শব্দটা নিয়ে আমি বলছি শব্দাহা, মানে শব্দগুলি, অনেকগুলি শব্দ। তো তার নিচে অনেকগুলি শব্দ দেওয়া রয়েছে, উপরে জাস্ট একটা হেডিং দেওয়া রয়েছে। এখন আপনি যখন প্রথমে বলবেন, বাংলাতে যেমন বলবেন শব্দা, তাহলে সমস্যা হচ্ছে বিসর্গটা কোথায় গেল? বিসর্গ কি নেই? যদি থাকে তাহলে আমি কি করে বুঝবো যে ওখানে বিসর্গ আছে আপনার উচ্চারণ শুনে? আপনি যদি শব্দা বলেন, আমি কি বুঝবো? তালব্য স বয়দয় আকার, ব্যাস এটুখানি বুঝবো, আর তো কিছু বুঝবো না। কারণ আপনি বলছেন শব্দা, আ বলছেন, শেষে আমি আ শুনতে পাচ্ছি। তাহলে বিসর্গ কেন দেওয়া হলো? বিসর্গ তো ভুল নয়, বিসর্গ তো দেওয়া হয়েছে, তাহলে বিসর্গের উচ্চারণটা করতে হবে। তো বিসর্গের উচ্চারণটা কিভাবে করব? তার তো উচ্চারণ নেই। ওই যেরকম আ বলছি, আয়ের পরে একটা হা, মানে হ, অল্প হ, তাহলে শব্দাহা, শব্দাহা। তেমনি তারপরে দেখুন অর্থ, অ রেফ থ, তারপরে বিসর্গ। বাংলায় হলে অর্থ, অর্থ, বাংলায় বলি অর্থ। দেখুন, অর্থ বলাটা ভুল নয়, বাংলাটা ঠিক আছে। বাংলায় যখন বলছেন অর্থ, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু সংস্কৃতে যখন বলবো, আমরা বলবো অর্থ, থ, মানে ও নেই, শেষে ও নেই, অ রেফ থ বিসর্গ, তারপরে ওকার নেই, সেই জন্য অর্থ বলবো না। কি বলবো? অর্থ, থ, শেষে অকার রয়েছে, তাহলে অর্থ। এবার অর্থ হওয়ার পরে একটা বিসর্গ আছে, তাহলে অর্থহ, অর্থহ, থ হ, অর্থহ। আর এদিকে শব্দাহ, শব্দাহ, এদিকে অর্থহ। তাহলে বিসর্গের উচ্চারণ আমরা এখানে কিন্তু করব, এবং সেটা যেন আমরা স্পষ্ট বুঝতে পারি যে বিসর্গ আছে। যদি বিসর্গের উচ্চারণ না হয়, তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য আমরা জ্ঞানত আমরা বিসর্গটা আছে এইটা ভেবে তার উচ্চারণের জন্য কিন্তু প্রচেষ্টা করব। তাহলে একদম বাঁ দিক থেকে আমরা শুরু করছি। দেখুন, একদম বাঁ দিকের দুটো কলম আপনারা দেখুন, শব্দাহ অর্থহ, মানে বাঁ দিকে নিচে নিচে শব্দগুলি দেওয়া আছে, ডান দিকে ঠিক তার পাশের রোতে নিচে নিচে ইংলিশে আমরা অর্থগুলো কি কি হয় আমরা সেটা দিয়েছি। তাহলে একদম প্রথমে দেখুন, টিউবলাইট, আমাদের বাড়িতে সবারই আছে টিউবলাইট। তো টিউবলাইটকে আমরা সংস্কৃতে কি বলবো? দণ্ড দীপহ, দণ্ড দীপহ, দণ্ড দীপহ।
দ, প্রথমটা হচ্ছে দকার, তারপরে দেখুন একটা নিচে ইউ মতো রয়েছে, ওটা হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্যকার। মূর্ধন্যকারটা এইভাবে লেখা হয়, দেখুন এখানে দূরবাণী লেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে দূরবাণী, দূরবাণী, এখানে দেখুন মূর্ধন্য নকারটা এভাবে লেখা হয়। তো এই মূর্ধন্য নকারের যে শেষের একটা উপর থেকে একটা ইকার আছে, তারপরে একটা দেখুন স্ট্রেট লাইন আছে, দাড়ির মতো, ওইটাকে বাদ দিয়ে ডকারের সঙ্গে যোগ করে দেওয়া হচ্ছে, বলে দণ্ড হয়ে গেল। তাহলে দণ্ড, তারপরে দীপহা, দ্বীপ মানে আপনারা জানেন, দ্বীপ মানে ছোট দ্বীপ, মানে প্রদীপের মতো দ্বীপ, লাইট, ছোট লাইট। আর টিউব যেটা দণ্ডাকার হয়, সেই জন্য দণ্ড দ্বীপহা। এবার সব জায়গাতে এইরকম শব্দ আপনি এত সহজভাবে পাবেন তা নয়, অনেক শব্দ আছে যেগুলো আপনি সংস্কৃতে এইভাবেই পড়তে হয়, সেরকমই পড়তে হবে, সংস্কৃত শব্দের সাথে বা ইংলিশের কোনো মিল সেরকম নাও পেতে পারে। তো যেমন এখানে টিউবলাইটকে আমরা বলবো দণ্ড দীপহা, দণ্ড দীপহা, টিউবলাইট, দণ্ড দীপহা। নেক্সট চক, চক এটা আমরা বোর্ডে ইউজ করি চক লেখার জন্য, সেটাকে দেখুন তার ঠিক বাঁ দিকে সংস্কৃতে আমরা সেটাকে বলবো সুধা খণ্ডহ, সুধা খণ্ডহ। সুধা দন্তস্ব, প্রথমে অক্ষরটা হচ্ছে দন্তস্ব, দন্তস্ব হস্ব উ, সু। সরি ফর ডিস্টার্ব। বলুন বলুন। স্ক্রিনে কোনো ছবি আসছে না, কিন্তু কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার এসছে। স্ক্রিন হ্যাঁ, এসছে? হ্যাঁ, এবার এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য সবার কি স্ক্রিন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যদি না হয় বলবেন। তাহলে দণ্ড দীপহা, টিউবলাইট। নেক্সট আমরা দেখলাম চক। চকের সংস্কৃত কি, যে চক দিয়ে আমরা লিখি বোর্ডে, সুধা খণ্ডহ, সুধা খণ্ডহ, সুধা খণ্ডহ, এর অর্থ হলো চক, সুধা খণ্ডহ। প্রথমে শব্দটা কি আছে, দন্তস্ব, দন্তস্ব উ, নিচে উ, এই যে নিচে যেটা রয়েছে ওটা উকার, তাহলে সু, তারপরে দেখুন একটা জড়িয়ে লেখা আছে উপর থেকে একটা এরকম সার্কেল করে নিচে নামিয়ে, ওটা হচ্ছে ধকার, সুধা, ধয়ের পরে আকার, সুধা। তারপরে দেখুন প্রথমে একটা লাইন গেছে, এটা হচ্ছে খ, খকার, ক খ, খ, সুধা খন, তারপরে এটা হচ্ছে মূর্ধন্য ন, খন, তারপরে এটা হচ্ছে ড, সুধা খণ্ডহ। দেখুন বিসর্গ আছে সেই জন্য আহা, সুধা খণ্ডহ। আগে এটা দ, তারপরে এটা মূর্ধন্যয় ডয় একসাথে, দণ্ড, তারপরে দয় দীর্ঘ দি, দণ্ড দি, এটা লাস্টেরটা পকার, তাহলে দণ্ড দীপহা, দণ্ড দীপহা, দণ্ড দীপহা, টিউবলাইট। নেক্সট সুধা খণ্ডহ, চক। নেক্সট চেয়ার, চেয়ার, চেয়ারের সংস্কৃত কি, আসন্দহ, আসন্দহ, এটা হচ্ছে আ আকার, অ আ, আ, এটা হচ্ছে দন্তস্ব, আসা। নেক্সট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় দ, ন দন্ত ন এবং দ যুক্ত হয়ে গেছে, তাহলে আসন্দ, বিসর্গ, আসন্দহ, আসন্দহ, চেয়ার, আসন্দহ। তাহলে চেয়ার মানে আসন্দহ, চক মানে সুধা খণ্ডহ। আচ্ছা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। নেক্সট হচ্ছে সুইচ। সুইচ, যে সুইচ প্রেস করে আমরা ফ্যান চালাচ্ছি, লাইট জ্বালাচ্ছি, তো সুইচ।
তাহলে এর সংস্কৃত কি হতে পারে? এর সংস্কৃত হচ্ছে পিঞ্জাহা। পিঞ্জাহা। প্রথমের অক্ষরটা হচ্ছে পয় হ্রস্ব ইকার, পি। পি পি। নেক্সট হচ্ছে ইয়া এবং জ যুক্ত, ইয়া জ, জ। যেমন আমরা বলি সঞ্জয়, তাহলে দন্তস্ব তারপরে কি হয়, ইয়া জ থাকে, সেই ইয়া এবং জয়ের যুক্তাক্ষর হচ্ছে এটা জ। তাহলে পি আর ইয়া জ, তাহলে পিঞ্জাহা। এটা হচ্ছে পি, আর শেষেরটা হচ্ছে ইয়া জয়, পিঞ্জাহা। পিঞ্জাহা মানে সুইচ, যে সুইচ প্রেস করে আমরা লাইট ফ্যান অন করছি, তার সংস্কৃত আমরা বলবো পিঞ্জাহা। নেক্সট ডোরম্যাট, হ্যাঁ, আমরা যেটাকে পাপোশ বলি, হ্যাঁ, ওই নিচে থাকে, তো ওটাকে আমরা কি বলবো, পাদ কাটাহা। পাদ কাটাহা। ম্যাট এর শব্দ মাদুর, যেটাকে বলি, মাদুর তো নয়, ওই পা মোছার যেটা আর কি, তো সেইটাকে আমরা ম্যাট সামান্যভাবে তার সংস্কৃততে কাটাহা শব্দের প্রয়োগ হয়, কাটাহা, কাটাহা, এই শেষের অংশটা, হ্যাঁ, কাটাহা, এটা কাটাহা, ক এবং ট, কাটাহা। কাটাহা শব্দের অর্থ হচ্ছে ম্যাট। সামান্য মাদুর যদি আপনি বলেন তাহলে তার সংস্কৃত হবে কাটাহা। এবারে পা মোছার জন্য যেহেতু এইরকম ব্যবহৃত হয়, সেই জন্য পাদ কাটাহা। পাদ, পা পয়াকার দ, পাদ কাটাহা। পাদ কাটাহা। ডোর ম্যাট, পাদ কাটাহা। পাদ কাটাহা, ডোর ম্যাট। নেক্সট ডাস্টবিন। ডাস্টবিনে আমরা ময়লা ফেলি, তো আমরা ডাস্টবিন, ডাস্টবিনই বলি। তার বাংলা তো জানি, বাংলা হয়তো ময়লা ফেলার জায়গা বা ময়লা ফেলার জিনিস এরকম বলতে পারি, কিন্তু এখানে সংস্কৃতে আমরা বলবো অবকরা কন্ডোলাহা। প্রথমে অ, তারপরে ওয়া, অবা কা, আবাকারা। প্রথমেরটা আ, দ্বিতীয়টা ওয়া, আওয়া, তৃতীয়টা হচ্ছে ক, খ, ক, আওয়াকারা, চতুর্থটা হচ্ছে র, আওয়াকারা। নেক্সট কন্ডোলাহা, ক মূর্ধন্য নয় ডয় ওকার, কন্ডো, কন্ডো, লাস্টেরটা লকার, লকারটা দেখে বুঝতে পারছেন লকার আছে, লাস্টে বিসর্গ। তাহলে আওয়াকারা কন্ডোলাহা। আওয়াকারা কন্ডোলাহা মানে ডাস্টবিন। নেক্সট ব্যাগ। ব্যাগ আমাদের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস, সমস্ত কিছু ব্যাগে করে আমরা নিয়ে যাই। তাহলে ব্যাগ এর সংস্কৃত হচ্ছে সিউতাহা। সিউতাহা। দেখুন, এটা হচ্ছে প্রথমে যেটা রয়েছে, এটা হচ্ছে দন্তস্ব, দন্তস্বয়ের সাথে ইয়কার যুক্ত হচ্ছে, তাহলে আমরা যেটা বাংলাতে বলি দন্তস্বয় জফলা, সেইটাকে আমরা এইভাবে লিখছি। দন্তস্বয় জফলা হচ্ছে এইভাবে লিখি আমরা, সিউ। তাহলে নিচে যে এই যে একটা, নিচে একটা দেখুন কিছু নামানো আছে, ওটা হচ্ছে দীর্ঘ উকার, দীর্ঘ উ, দীর্ঘ উ। হ্রস্ব উ কোনটা? হ্রস্ব উ আগে দেখিয়েছি, এই যে সুধা খণ্ডের যে সু, এইটা হচ্ছে হ্রস্ব উ। দেখুন নিচ থেকে শুধুমাত্র এ করা। আর দীর্ঘ উটা কেমন লেখা হবে? দীর্ঘ উটাকে আমরা এইভাবে লিখব, সিউতাহা। ওটা হচ্ছে দীর্ঘ উ, তাহলে সিউ, তারপরে ত, ওটা হচ্ছে তকার, তবর্ণ, তারপরে বিসর্গ, তাহলে সিউতাহা। সিউতাহা মানে ব্যাগ, সিউতাহা ব্যাগ, সিউতাহা ব্যাগ। নেক্সট স্পুন, চামচ বাংলাতে বলি আমরা, চামচ। চামচের সংস্কৃত কি? চামসাহা। চ, এটা চকার, প্রথম অক্ষরটা চ, দ্বিতীয় অক্ষরটা হচ্ছে ম, চ ম, চামা। তৃতীয় অক্ষরটা হচ্ছে দন্তস্ব, চামসা। নেক্সট বিসর্গ, চামসাহা, চামসাহা। চামসাহা মানে স্পুন, চামচ, চামসাহা, চামসা।
বিসর্গ, চামাসাহা স্পুন। তারপরের শব্দ কি? গ্লাস। গ্লাসকে আমরা সংস্কৃত কি বলবো? গ্লাস মানে আমরা যে গ্লাসে জল খাই, গ্লাস। গ্লাসের সংস্কৃত হচ্ছে চষাকহা। এই যে মাঝখানের যে সকারটা দেখছেন, এটা হচ্ছে মূর্ধন্য স, এটা হলো দন্ত স, এটা হলো মূর্ধন্য স। তাহলে চ স ক, চষাকহ। কয়ের পরে বিসর্গ আছে, চ স ক, চষাকহ, চষাকহ। এর অর্থ হলো গ্লাস। নেক্সট, কাপ। কাপে করে আমরা চা খাই, কফি খাই। তাহলে কাপের সংস্কৃত কি? কমসাহা, কমসাহা। আচ্ছা, এটা হলো ক, তার উপরে যে ডটটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অনুস্বার, কম বলছি, কম। কম লাস্টের অক্ষরটা হচ্ছে দন্তস্ব, তারপরে বিসর্গ। তাহলে কমসাহা, কমসাহা, কমসাহা। কমসাহা শব্দের অর্থ হলো কাপ। নেক্সট, মিরর, আয়না। এই কংস উচ্চারণটা আরেকবার, এটা কং না কম? কমসাহা, কম, ময় হসন্ত। হ্যাঁ, কম, 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 ওকে। কমসাহা, কমসাহা। আচ্ছা, তারপরে মিরর মানে আয়না। আয়নার সংস্কৃত কি? আয়নার সংস্কৃত হচ্ছে দর্পণঃ। এটা হচ্ছে দকার, দ। তারপরে এই যে এটা হচ্ছে প, আর প এর মাথাতে ওই যে যেটা একটা দেওয়া রয়েছে ওটা হচ্ছে রেফ। বাংলাতে বললে দর্পণ বলি, দর্পণ। তো প এর মাথায় যে রেফটা আছে, ওই রেফটাকে সংস্কৃতে মানে দেবনাগরীতে এভাবে লেখা হয়, মাথার উপরে ঠিক ওটা একটা আংটার মতো অ্যাড হয়ে যায়। তাহলে দ, পয়ের মাথায় রেপ, দর্প, পরে মূর্ধন্য নকার বিসর্গ, দর্পণঃ, দর্পণঃ, দর্পণঃ। দর্পণ নয়, দর্পণঃ। প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু অকার রয়েছে, সে অকারগুলো প্রত্যেকটা উচ্চারণ কিন্তু করতেই হবে। একদম প্রথম থেকে দেখুন, দণ্ডদ্বীপ বলবেন না, দণ্ডদ্বীপঃ, দণ্ডদ্বীপ নয়, দণ্ডদ্বীপঃ। সুধাখণ্ড, সুধাখণ্ডঃ, সুধাখণ্ড নয়, সুধাখণ্ডঃ। নেক্সট, চেয়ারে। চেয়ারের কি? আসন্দ নয়, আসন্দঃ, আসন্দঃ। তারপরে সুইচ, পিঞ্জ নয়, পিঞ্জঃ, পিঞ্জঃ। তারপরে পাদকট নয়, পাদকটঃ, পাদকটঃ। অবকারা কণ্ডোল নয়, অবকারা কণ্ডোলঃ, অবকারা কণ্ডোলঃ। স্যুত নয়, স্যুতঃ, স্যুতঃ। চামচ নয়, চামসঃ, চামসঃ। চষক নয়, চষকঃ, চষক, চষকঃ। কংস নয়, কংসঃ, কংসঃ। দর্পণ নয়, দর্পণঃ, দর্পণঃ। দর্পণ নয়, দর্পণঃ। নেক্সট, টুথব্রাশ। টুথব্রাশ আমরা জানি, সবাই ব্যবহার করি। তার সংস্কৃত শব্দ কি? দন্তকূর্চঃ। টুথ মানে দাঁত, দাঁতের সাধু শব্দ দন্ত, তো সংস্কৃত একই শব্দ দন্ত। দ, দন্ত নয় তয়, এটা দ। নেক্সট, এটা হচ্ছে দন্ত নয় তয়, দন্ত ন এবং তয়ের সংযোগ, দন্ত নয় তয়, দন্ত, দন্ত। তারপরে কু, এটা ককার, তার নিচে দীর্ঘ উকার, কু, তাহলে দন্ত কু। তারপরে চ, তার মাথায় রেফ, তার মানে কুরচাহা। তারপরে অকার রয়েছে, কুরচাহা, তাহলে দন্ত কুরচাহা, দন্ত কুরচাহা। টুথব্রাশ। দেখুন এখানে কেন অকারটা বলছি আপনারা এটা জানেন নিশ্চয়ই, তবু আমি বলে দিচ্ছি একবার। এই যে আমরা কমসাহা বলছি, দর্পণাহা বলছি, এই শব্দগুলো যদি আমি ভাঙি,
শব্দগুলোতে যদি আমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আলাদা করি তাহলে আমি কি দেখবো? তারপরে হয় এখানে যদি আমি ভাঙি কি দেখবো? ব্যঞ্জন বর্ণ তো একা উচ্চারণ ব্যঞ্জন বর্ণের সম্ভব নয়। যেমন ক, ক যদি আমি উচ্চারণ করি, যদি স্বরবর্ণকে আমি হাটিয়ে দেই, স্বরবর্ণকে যদি সরিয়ে দেই, তাহলে ক এর কিন্তু পূর্ণ উচ্চারণ সম্ভব নয়। ক এর নিচে একটা ওই হসন্ত বা হলন্ত যেটাকে আমরা বলি, সেইটা দিলে কিন্তু আমরা বুঝতে পারি এটা হলো ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ তো সেভাবেই বোঝা যায়। শুধু ব্যঞ্জন বর্ণ যদি থাকে, দেখুন ব্যঞ্জন বর্ণের উদাহরণ দেখাচ্ছি, এই দেখুন এইগুলো সব, এই ক্রীড়ানকম বলুন, এখানে ম বলুন, এই যে ম এর নিচে একটা হলন্ত একটা দাগ, এইটা হচ্ছে শুধুমাত্র ম ব্যঞ্জন বর্ণ, তার সাথে কিন্তু স্বরবর্ণ নেই। সেই জন্য এই যে উচ্চারণগুলো হবে সেখানে আপনি ওই শেষের অকারটাকে খেয়ে নিতে পারেন। যে পুস্তকম, দেখুন এই শব্দটাতে পুস্তকম মানে বই, বুক যেটাকে আমরা বলি, পুস্তকম, এখানে কিন্তু পুস্তকম বলছি না। কেন না, ময়ের পরে ওই একটা দাগ রয়েছে, ওই দাগটা মানে অকারটা থাকবে না, অকার ওখানে নেই। হ্যাঁ, সেই জন্য পুস্তকম, ময়ের পরে অকারটা নেই, ম বলে খেয়ে নিচ্ছি পুস্তকম। কিন্তু ওই একই জিনিস আপনি এখানে কিন্তু করতে পারবেন না। দর্পণাহতে আপনি কিন্তু দর্পণ বলতে পারবেন না, কারণ ওখানে কিন্তু নয়ের পরে কোনো ওইরকম কোনো দাগ নেই, কোনো হলন্ত নেই, হসন্ত নেই, কিছু নেই। সেই জন্য ওখানে কিন্তু অকারের উচ্চারণ পুরো হবে। তাহলে দর্পণ হবে না, দর্পণাহ। কমস হবে না, কমসহ। দন্তকুর্চ হবে না, দন্তকুর্চহ। মানে চয়ের পরে যে অকারটা আছে, তারপরে যে বিসর্গ, সবগুলোর উচ্চারণ করতে হবে। তাহলে দন্তকুর্চহ। এবারে এই যে আপনি এত দেখলেন, দেখে আপনার যদি মনে হতে পারে যে এই প্রথম ক্লাসে এত কিছু চাপ দিচ্ছেন যে হ্যাঁ এইটা উচ্চারণ করতে হবে, ওটা উচ্চারণ করতে হবে না, এগুলো আপনাকে এখনই উচ্চারণ করতে হবে সেটা বলছি না। আপনি যখন 4 মাসের স্প্যানের পরে যখন আপনি নিজে পড়বেন, তখন যেন আপনি এইটা শিখে যান যে এখানে দন্ত কুচ্চাহ মানে চকারের পরে অকার রয়েছে, আমি অকারটা উচ্চারণ করব। এখন আপনি যদি এগুলো, আমি প্রথম দিন কেন বলছি, আপনাদের মাথায় এই শব্দগুলো দেখে যেন আইডিয়াটা বসতে থাকে যে এই রকম শব্দগুলো যদি থাকে তাহলে আমাকে শেষে অকারটাই উচ্চারণ করতে হবে। যেখানে এরকম শেষে একটা শব্দের পরে একটা দাড়ি মানে একটা দাগ দেওয়া থাকবে শব্দের নিচে, হলন্ত হসন্তের মতো, সেখানে আমি অকারের উচ্চারণ করব না, হাফ উচ্চারণ করে শুধু ব্যঞ্জন বর্ণের উচ্চারণ করব। তাহলে সেইটার জন্য আমার বলা। এমনি আপনাকে এইগুলো এখন থেকে খুব মাথায় চিন্তা করার দরকার নেই, শুধু এইটা মনে রাখবেন পার্থক্যটা কোথায়। এখানে কেন আমি দর্পণাহা বলছি, পুরো দর্পণাহাটা কেন উচ্চারণ সেভাবে হচ্ছে, আর ঠিক তার ডান দিকে আর একটা শব্দ আছে এখানে পুস্তকম। এই পুস্তকমটাকে আমি পুস্তকম কেন বলছি না, তার কারণ হচ্ছে এখানে ময়ের পরে একটা এই যে দাড়ি দেওয়া রয়েছে, একটা দাগ দেওয়া রয়েছে, এটাতে কি হচ্ছে শেষের অকারটা কিন্তু এখানে নেই, এটা শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ ম। এবার ম কিন্তু শুধু ব্যঞ্জন বর্ণ, কিন্তু ময়ের উচ্চারণ হয় না। আপনি যদি ময়ের থেকে অকারটাকে বাদ দিয়ে দেন তাহলে ম বলতে পারবেন না, কি বলতে হবে, মুখ, মুখ এরকম বলতে হবে। আপনি যখনই ম বলছেন ওই অকারটা কিন্তু ময়ের সাথে যুক্ত হয়ে আছে, তাহলে ম বলার সময়তে আপনি বলছেন অকার, কিন্তু সেই যখন শব্দটা সেইভাবে তৈরি হয়ে এখানে দর্পণা হচ্ছে, নয়ের পরে যে অকার রয়েছে সেই অকারের উচ্চারণটা আপনি কেন করবেন না? সেখানে দর্পণ কেন বলছেন, সেখানে দর্পণা বলা উচিত, কারণ নকার বলছেন, বলছেন না তো, বলছেন নকার, মূর্ধন্য নকার। তাহলে ন মানে কি, নয়ের পরে অকার রয়েছে, তাহলে সেই অকারের উচ্চারণটা কিন্তু শব্দের ক্ষেত্রেও করা বাঞ্ছনীয়। সেই জন্য আমরা এখানে পূর্ণ উচ্চারণ করছি দর্পণাহ, আর এখানে পুস্তকম, মকারটার পরে কিন্তু আমরা পুস্তকম বলছি না, পুস্তকম বলছি। তাহলে এইটা হচ্ছে উচ্চারণের পার্থক্য। সেই জন্য যেখানে আপনি দেখবেন শেষে যেখানে কোনো বর্ণের নিচে এই ঠিক এই রকমের, এই যে পুস্তকম, এই রকমের যদি কোনো দাগ থাকে, তাহলে সেখানে আপনাকে মনে রাখতে হবে যে এখানে কিন্তু অকার বা আকার যে কোনো স্বরবর্ণ যদি তার সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই স্বরবর্ণের উচ্চারণ কিন্তু এখানে হবে না, শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের উচ্চারণই হবে। তাহলে ব্যঞ্জন বর্ণের শুধু উচ্চারণ মানে ম, তাহলে পুস্তকম, ব্যাস। পুস্তকম এরকমও নয়, পুস্তকম এরকমও নয়, পুস্তকমা তাও নয়, পুস্তকম, কোনো স্বরবর্ণ নেই, তাহলে ব্যঞ্জন বর্ণ অ্যাজ ইট ইজ তার উচ্চারণ হবে পুস্তকম, ব্যাস। এবারে
আমরা ছিলাম দন্তকুর্জাহ মানে টুথব্রাশ, তাহলে টুথব্রাশ দন্তকুর্জাহ। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এই যে দর্পণাহ, এইটাকে যদি আমি এখন ভাঙি, শব্দটাকে যদি আমি ভাঙি, তাহলে আমি কি কি পাবো? দেখুন, প্রথমে পাবো দকার। এখন দকার বলতে দ মানে দ, তার নিচে একটা দাগ, প্লাস অ, দুটো মিলিয়ে দ, না হলে দু প্লাস অ, দ। তাহলে দু প্লাস অ। তারপরে র, র তার নিচে রেফ, মানে যেটা রেফ বলি আমি, রেফ আমরা বলি রেফ। তারপরে প, প হলন্ত, তারপরে অ, তারপরে মূর্ধন্য, তারপরে অ মানে ণু অ। এই সবগুলোকে মিলিয়ে হলো দর্পণ। এখন এই যে শব্দগুলোকে যদি আপনি ভাঙেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের পরে কিন্তু এখানে একটা করে অকার রয়েছে। এই যে দ উচ্চারণ হচ্ছে মানে কি, দু প্লাস অ, মানে দয়ের নিচে হলন্ত প্লাস অ ইকুয়াল টু দ। রেফ, তারপরে কি প হলন্ত প্লাস অ, এই দুটো মিলিয়ে হচ্ছে প, মাথায় রেফ, রেফ। নেক্সট ণ, ণ প্লাস অ, দুটো মিলিয়ে হচ্ছে ণ, তারপরে বিসর্গ। তাহলে এই যে যখন আপনি শব্দগুলো মানে প্রতিটা অক্ষর যখন আপনি ভাঙবেন, তখন দেখবেন তার ভিতরে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে অকার, আকার, ইকার, উকার, উকার, রিকার, রিকার, ওকার, একার, ঐকার, যাও কিছু স্বরবর্ণ কিন্তু যুক্ত হয়ে আছে। স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণের উচ্চারণ কিন্তু করা যায় না, খুব কঠিন। এই যে মুখ বলছেন, এটা কিন্তু খুব কঠিন। যদি আপনি ভাবুন এখন মকার হলন্ত দিয়ে কোনো শব্দ শুরু হলে তার উচ্চারণ করা প্রচন্ড কঠিন হবে। সেই জন্যে যখনই আপনি ব্যঞ্জন বর্ণের কথা মনে রাখবেন, ব্যঞ্জন বর্ণের নিচে যদি কোনো দাগ দেওয়া না থাকে, হলন্ত দেওয়া না থাকে, তাহলে বুঝতে হবে তার সাথে অকার, আকার, ইকার, উকার, ইকার মানে দীর্ঘ ইকার, ওকার, এই ঐকার, একার সবকিছু যুক্ত, যে কোনো একটা যুক্ত রয়েছে। তাহলে সেই অনুযায়ী আমরা উচ্চারণটা করব। তাহলে দর্পণঃ এইভাবেই আমরা উচ্চারণ করব, কংসঃ এইভাবেই উচ্চারণ করব। নেক্সট টুথব্রাশ হয়ে গেল, দন্তকুর্জাহ। নেক্সট হলো টুথপেস্ট। টুথপেস্ট, টুথপেস্টের সংস্কৃত কি হবে? দন্তফেনঃ, দন্তফেনঃ, দন্তফেনঃ। প্রথমটা হচ্ছে দকার, দ্বিতীয়টা হচ্ছে দন্ত নয় তয় সংযোগ, দন্ত নয় তয়, দন্ত নয় এবং ত যুক্ত হয়ে দন্ত। পরেরটা হচ্ছে ফে, ফকার, ফ ফল যেটাকে আমরা বলি, ফ। আর মাথায় উপরে যেটা একটা আংটা মতো এরকম একটা দেওয়া রয়েছে, ওটা হচ্ছে একার, এ। তাহলে দন্ত ফে, তারপরে ন, নকার এটা। তাহলে দন্ত ফে না বিসর্গ, দন্ত ফে নাহ, দন্ত ফে নাহ। এর অর্থ হলো টুথপেস্ট, দন্ত ফে নাহ, দন্ত ফে নাহ এর অর্থ হলো টুথপেস্ট। নেক্সট কিং, রাজা। রাজা, তো রাজা শব্দ সংস্কৃত হয় রাজা, রয়াকার বর্গের জয় আকার, রাজা, তাও হয়। আর একটা শব্দ হয়, সেটা হলো নৃপঃ। এটা বাংলাতেও আপনারা শুনেছেন, নৃপঃ। নৃপঃ মানে রাজা। তো এই প্রথম এটা হচ্ছে ন, আর এই নিচে যে একটা দাগ দেওয়া রয়েছে ওটা হচ্ছে রিকার, নৃ, নয় রি, নৃ। পরের অক্ষরটা হচ্ছে প বিসর্গ, তাহলে নৃপঃ, নৃপঃ, নৃপঃ মানে রাজা, নৃপঃ রাজা, কিং। তারপরে ফ্ল্যাগ, ফ্ল্যাগ, ফ্ল্যাগ তার সংস্কৃত হচ্ছে ধ্বজাহ। দেখুন এইবারে এই যে উচ্চারণটা আমি করলাম, এটা আপনার অনেকের অসুবিধা হতে পারে। আপনারা বাংলায় হয়তো বলবেন ধ্বজ, ধ্বজ এটাই বলবেন, বকারটা হয়তো উচ্চারণ অনেকে আসবে না। কিন্তু আমি যে আপনাদের বললাম যে যখন আমরা সংস্কৃত পড়ব, সংস্কৃত ভাষা যখন দেখব, সেখানে যেমন যার সঙ্গে যে যুক্তাক্ষরের যেভাবে রয়েছে সেই উচ্চারণ কিন্তু করতে হবে। তাহলে আপনি যদি বাংলাতে এটাকে ধ্বজ বলেন, তাহলে এই যে মাঝখানে ধয়ের সাথে বয়ের সংযোগ, তাহলে বটা গেল কোথায়? বটাকে আপনি খেয়ে ফেলছেন, তো সেটা তো উচিত নয়। এখানে তো শব্দে তো বকার রয়েছে, তাহলে আপনাকে বকারের তো উচ্চারণটা করতে হবে। সেই জন্য ধ্বজ এটা বাংলাতে হতে পারে, কিন্তু সংস্কৃতে যখন উচ্চারণ করব আমরা বলবো ধ্বজ, ধ্ব, ধ্ব, ধ ও, ধ্ব, ধ্বজ, ধ্বজঃ, ধ্বজঃ, ধ্বজঃ।
ধ্বজাহ। ধ্বজাহ শব্দের অর্থ হলো ফ্ল্যাগ, ধ্বজাহ। তাহলে এটা হলো ধ, তার সঙ্গে এটা ওয়াকার যুক্ত হলো ধ্ব, তারপরে বর্গের জ, এটা হলো বর্গীয় জ, বর্গীয় জ বিসর্গ, বর্গীয় জ বিসর্গ, ধ্বজাহ। ধ্বজাহ মানে ফ্ল্যাগ। আচ্ছা, নেক্সট কি আছে? চ্যারিয়ট। চ্যারিয়ট মানে রথ, বাংলাতেও জানেন রথ, চ্যারিয়ট। এটা হচ্ছে র, আর এটা হচ্ছে, এটা শেষের অক্ষরটা হলো থ। তাহলে র থ, রথ বিসর্গ, রথহ। রথহ বাংলায় বলি রথ, এখানে হবে রথ, রথহ। রথহ মানে চ্যারিয়ট, রথ। তারপরে ইউনিভার্সিটি, সবাই জানেন আপনারা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। বাংলাতে বিশ্ববিদ্যালয় বলি, এখানে বিশ্ববিদ্যালয়ঃ, ওই বিশ্ববিদ্যালয় বললে হবে না, লয়ঃ বলতে হবে। এটা হলো ভি, ভি ভি। তারপরেরটা হলো, এটা হলো তালব্য শয় বয়, বিশ্ব। এটা হলো তালব্য স ব যুক্ত, বিশ্ব, বিশ্ব। আবার এটা বি, বিশ্ব বি, বিশ্ব বি। তারপরে এইটা হচ্ছে দয় জফলা, যেটাকে আমরা বলি বাংলাতে দয় জফলা, এখানে সেটা দয় ইয়, দকার এবং ইয়কার দুটো যুক্ত হয়ে এই যুক্তাক্ষরটা হয়। তাহলে বিশ্ব, বিশ্ববিদ্যা, দয় জফলা আকার, বিদ্যা নয়। বাংলাতে আমরা কি বলি? বিদ্যালয়। বিদ্যালয় মানে উচ্চারণ কি হয়? দুটো দকার শোনা যায়, কিন্তু দুটো দকার তো আপনি লেখেন না। আপনি কি লেখেন? বয় হস্য ইকার, দয় জফলা আকার, ল অন্তস্থ য়। তাহলে বিদ্যালয় করতে গেলে যদি আপনি ওটাকে জফলা লেখেন, তাহলে তার উচ্চারণটা দুটো দয়ের মতো কি করে হবে? সেখানে তো দুটো দকার আপনি লেখেন না, বিদ্যালয় বলছেন। তো বিদ্যালয় বললে তো, বিদ্যালয় বললে তখন তো দুটো দকার শোনা যাচ্ছে, কিন্তু লেখার সময় তো আপনি লিখছেন দয় জফলা। তাহলে দুটো দকারের উচ্চারণটা কিন্তু ঠিক নয়, বলতে হবে বিদ্যালয়। বাংলায় বিদ্যালয় ঠিক আছে, কিন্তু সংস্কৃতে বিদ্যা, বিদ্যালয়, বিদ্যা এটি শব্দ, বিদ্যা। তাহলে বিশ্ববিদ্যালয়ঃ ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ঃ ইউনিভার্সিটি। নেক্সট লাইব্রেরি। লাইব্রেরি মানে আপনারা জানেন গ্রন্থালয়, বাংলাতেও বলি গ্রন্থাগার বলি। তো এটা হলো গ্র, গ। এটা এই যে প্রথম উপরে যে অংশটা দেখছেন সেটা হচ্ছে গ, তার নিচে যে একটা সোজা নিচের দিকে লাইন চলে আসছে ওটা হচ্ছে রেফ, তাহলে গ্র, এটা হলো গ্র। নেক্সট এটা হচ্ছে দন্ত নয় থয় আকার, যেটা বাইরে বেরিয়ে আছে একটা অংশ দেখুন, ওটা হচ্ছে ন, তারপরের অক্ষরটা হচ্ছে থ, তাহলে তারপরে আকার, গ্রন্থা, তারপরে একটা ল, তারপরে একটা ইয়, তারপরে বিসর্গ, গ্রন্থালয়ঃ, গ্রন্থালয়ঃ লাইব্রেরি, গ্রন্থের আলয়, গ্রন্থগুলো যে ঘরে থাকে তাকে গ্রন্থালয় বলা হয়। তাহলে এই গ্রন্থালয় মানে লাইব্রেরি আমরা বুঝবো। নেক্সট হচ্ছে শপ, দোকান। আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব আমরা যাই বাজারে, দোকান থেকে সব জিনিসপত্র কিনে নিয়ে আসি। তাহলে সেই দোকানের সংস্কৃত কি হবে? দোকানের সংস্কৃত হবে আপণঃ, আপণঃ বা আপণম হতে পারে, আপণঃ। এটা হচ্ছে আকার, অ আ, মাঝখানের অক্ষরটা হলো প, মাঝখানের অক্ষরটা হলো প, আপ, আপ। তারপরে পরেরটা হলো মূর্ধন্য বিসর্গ, আপণঃ, 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 আপণঃ। এই শব্দের অর্থ হলো দোকান, শপ। নেক্সট বাউল। বাউল মানে কি? বাটি, যেটাকে আমরা বাংলাতে বলি। তো এর সংস্কৃত শব্দ কি? শরাবহ, শরাবহ। এটা হচ্ছে তালব্য স, স তালব্য স, স। তারপরে এটা হচ্ছে রা, রয়াকার, রা, স রা, সরা।
তারপরে হচ্ছে ওয়া বিসর্গ, ওয়াহা। সারাওয়াহা, সারাওয়াহা, সারাওয়াহা মানে বাটি, বাউল। সারাওয়াহা। নেক্সট ব্যাটারি, আমরা ফোনের ব্যাটারি ইউজ করি, অন্যান্য ঘড়িতে ব্যাটারি ইউজ করি। তো ব্যাটারি তার সংস্কৃত কি হবে? বিদ্যুৎ কোষাহ, বিদ্যুৎ কোষাহ, বিদ্যুৎ কোষাহ। এটা হচ্ছে ভি, প্রথমটা হচ্ছে ভি, এটা হচ্ছে দিউ, দয়জা ফলা হস্যু, দয়জা ফলা হস্যু মানে দয় ইয়, এখানে কি আছে? দয় ইয়, দ ইয় হর্ষৌকার, বিদ্যু, বিদ্যু। তারপরে এই যে একটা অংশ দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে ত, মানে তটা সংযুক্ত হয়ে গেছে, তাহলে বিদ্যুৎ, এই পর্যন্ত হলো বিদ্যুৎ। তারপরে কয়কার, এটা হলো কয়কার, তাহলে এটা হলো কো, বিদ্যুৎ কো, লাস্টেরটা হলো তালব্য স বিসর্গ, তাহলে বিদ্যুৎ কোষাহ, বিদ্যুৎ কোষাহ মানে ব্যাটারি, বিদ্যুৎ কোষাহ ব্যাটারি। নেক্সট গ্যাস সিলিন্ডার, আমরা রান্না করি সবাই, গ্যাস সিলিন্ডার আছে সবার বাড়িতেই প্রায়, গ্যাস সিলিন্ডারে রান্না হয়। তো তার সংস্কৃত কি হবে? অনিলা কোষাহ, অনিলা কোষাহ, অনিলা এটা অ, তারপরে এটা হচ্ছে নি, দন্ত নয় হর্ষইকার, নি, অনি, এটা ল, অনিলা, এটা ক, কো, এটা কয়কার, কো, লাস্টেরটা তালব্য স, অনিলা কোষা বিসর্গ, অনিলা কোষাহ, অনিলা কোষাহ গ্যাস সিলিন্ডার। তারপরে লাস্ট মসকিউটো, মসকুইটো নেট, যেটা আমরা মশারি বলি, সেটা সংস্কৃত কি হবে? মশক, মসকুইটো মানে মশা, তার সংস্কৃত হচ্ছে মশক, এটা মশক। নেট এর অর্থ কি? জালহ, তাহলে মশক জালহ, মসকুইটো নেট। ম এটা ম, এটা স, মশ, এটা ক, মশক, এটা বর্গীয় জয় আকার, মশক যা, তারপরে এটা ল বিসর্গ, মশক জালহ মানে মসকুইটো নেট, মশক জালহ। এইটা আমরা একটা পেজ আমরা দেখলাম, ওর থেকে একবার দেখে নেই, দেখে নিয়ে আপনাদের জিজ্ঞাসা থাকলে আপনারা করবেন। তাহলে একদম প্রথম থেকে আমরা দেখলাম টিউবলাইট, যার সংস্কৃত শব্দ হলো দণ্ডদীপঃ। চক, তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম সুধাখণ্ডঃ। তারপরে চেয়ার, তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম আসন্দঃ। তারপরে সুইচ, যার সংস্কৃত শব্দ আমরা দেখলাম পিঞ্জঃ, পিঞ্জঃ। তারপরে ডোরম্যাট, তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম পাদকটঃ। ডাস্টবিন, তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম অবকরকণ্ডোলঃ, অবকরকণ্ডোলঃ। তারপরে ব্যাগ, যার সংস্কৃত শব্দ আমরা দেখলাম স্যুতঃ, স্যুতঃ, স্যুতঃ মানে ব্যাগ। তারপরে শব্দ হলো স্পুন, চামচ, তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম চমসঃ, 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 চমসঃ স্পুন, চামচ। তারপরে গ্লাস, গ্লাসের সংস্কৃত আমরা দেখলাম চষকঃ, চষকঃ, চষকঃ মানে গ্লাস, গ্লাস যেটা আমরা জল খাই, গ্লাস, চষকঃ। নেক্সট কাপ, কাপের সংস্কৃত শব্দ আমরা দেখলাম কমসহ, কমসহ, কমসহ মানে কাপ। তারপরে মিরর, আয়না, তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম দর্পণঃ, দর্পণঃ, দর্পণঃ এই শব্দের অর্থ হলো মিরর, আয়না, মিরর। তারপরে
আমরা দেখলাম টুথব্রাশ, টুথব্রাশ। টুথব্রাশ। তার আমরা সংস্কৃত দেখলাম দন্তকূর্চः, দন্তকূর্চः, দন্তকূর্চः তার অর্থ হলো টুথব্রাশ, দন্তকূর্চः। নেক্সট টুথপেস্ট, দন্তফেনः, দন্তফেনः, দন্তফেনः এর অর্থ হলো টুথপেস্ট, টুথপেস্ট, দন্তফেনः। নেক্সট কিং, রাজা। তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম নৃপः, নৃপः, নৃপः এর অর্থ হলো রাজা। নেক্সট ফ্ল্যাগ। তার সংস্কৃত শব্দ আমরা দেখলাম ধ্বজः, ধ্বজः, ধ্বজः মানে ফ্ল্যাগ। তারপরে চ্যারিয়ট, রথ, রথः, রথः, রথः মানে চ্যারিয়ট, রথ। তারপরে ইউনিভার্সিটি, তার অর্থ হলো বিশ্ববিদ্যালয়, সেটাকে আমরা সংস্কৃতে বলছি বিশ্ববিদ্যালয়ः, বিশ্ববিদ্যালয়ः। নেক্সট লাইব্রেরি, তার সংস্কৃত আমরা বলছি গ্রন্থালয়ः, গ্রন্থালয়ः, গ্রন্থালয়ः মানে লাইব্রেরি। তারপরে শপ, দোকান, आपणः, आपणः, आपणः এই এর অর্থ হলো দোকান, आपणः দোকান, শপ। বাটি, বাওয়েল, বাওয়েলের সংস্কৃত শব্দ কি শরাবः, 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 শরাবः মানে বাটি। নেক্সট ব্যাটারি, ব্যাটারি তার সংস্কৃত শব্দ হলো বিদ্যুৎ কোষः, বিদ্যুৎ কোষः মানে ব্যাটারি, বিদ্যুৎ কোষः ব্যাটারি। নেক্সট গ্যাস সিলিন্ডার, তার সংস্কৃত শব্দ কি অনিলা কোষः, অনিলা কোষः, অনিলা কোষः এর অর্থ হলো গ্যাস সিলিন্ডার। নেক্সট মসকুইটো নেট, মশারি, তার সংস্কৃত শব্দ হলো মশক জালः, মশক জালः, মশারি, মশক জালः এর অর্থ হলো মসকুইটো নেট। তাহলে এইটা আমরা দেখলাম কিছুটা শব্দ যেগুলো আমরা ইংলিশে জানি, কিন্তু তার সংস্কৃত শব্দটা আমরা অনেকেই জানতাম না বা অনেকে জানে না হয়তো, তো সেইটা আমরা এখন দেখলাম। তো এটা দেখে যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আচ্ছা, ওই ব্যাগের ইংলিশটা, ব্যাগের যে সংস্কৃতটা সেখানে সিউতः, হ্যাঁ সিউতः, ওটাতে সিউতা শয়ে তো হস্যকারটা পাচ্ছি না, না, এটা তো দীর্ঘ উকার। আচ্ছা, এই যে এইটা ইউ এর সঙ্গে দেখুন যে যুক্তাক্ষরটা রয়েছে, এটা নিচের থেকে জাস্ট উপরে নিয়ে আসা, এটা হচ্ছে দীর্ঘ উকার। আচ্ছা, না ওটা তো শয়ের সঙ্গে কিছু নেই, শয়ের শ তো আলাদা রয়েছে না? না, স আলাদা নেই, এই যে এটা হচ্ছে স, তার সাথে এইটা হচ্ছে ইয়কার যুক্ত আছে, এই যে শয়ের সাথে এই ইউ এটা যুক্ত আছে, ইউ একসাথে স য় এবং উকার তিনটে মিলিয়ে ইউ। আচ্ছা, তারপরে ত সিউতः, মানে বাংলাতে বললে দন্ত শয় জফলা দীর্ঘ উকার, মানে দুটোকে নিয়ে একসঙ্গে স্বরবর্ণ, হ্যাঁ দুটোকে নিয়ে একসাথে সিউতः।
ঠিক আছে। আচ্ছা স্যার, এই বিশ্ববিদ্যালয়টা একটু বলুন না, একটু বিশ্ববিদ্যালয়টা ওই যে হ্যাঁ, এই যে বিশ্ববিদ্যালয়, এটা প্রথমে ওই যে এটা হচ্ছে বকার, বয় হস্যি, প্রথমে অক্ষরটা বয় হস্যি, তার তারপর এটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে তালব্য শয় বয়। তালবস্যায় বয়টা ওইটাই। এটা হচ্ছে যুক্তাক্ষরটা যেরকম মানে লেখার সময় তো এটা তো টাইপ করা আছে, তো সেই জন্য ওটা ওই একটা ফন্টের জন্য এরকম নিয়েছে, কিন্তু মোটামুটি তালব্য স ওই যেরকম লেখা হয় তার নিচে একটা বকার এইভাবে যুক্ত হয় আর কি। আচ্ছা আচ্ছা, বা আপনারা তালব্য শয়ের পাশেও বকার লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যদি তালবস্যার পাশে বকার লিখি তাই বলছি, আগে তালবস্যাটা লিখলাম, তারপরে যে হ্যাঁ দাড়িটা পাশে দিলাম তার সঙ্গে ব দিলাম, হ্যাঁ সেটাও বুঝতে হয়, হবে। কিন্তু এটা হ্যাঁ হচ্ছে এরকমও লেখা হয়, হ্যাঁ হ্যাঁ যুক্তাক্ষরটা এরকমও লেখা হয়। হ্যাঁ। আর এবার ওই ওই বিদ্যা ওইটা একটু বলেন, ওই এটা তারপরে বয়সী দয়জা ফলা আকার। তারপরে এইটা হচ্ছে দয়জা ফলা আকার। হ্যাঁ হ্যাঁ, ওইটা দয়জা ফলাটা একটু দেখান স্যার, একটু লিখে যদি দেখান না যে কি লিখে দয়জা ফলা। আমি তো দ দিতে পারি, আমি দ দিলাম, দ দিয়ে তারপরে ইয়া দিলাম, ইয়া মানে অন্তর্য, হ্যাঁ অন্তর্য। হ্যাঁ, ওই অন্তর্জটা যেটা বলছেন ওইটা হ্যাঁ ওইটা দয়ের জ ফলা। পুরোপুরি পরে হবে না, মানে হ্যাঁ উপর থেকে এই যে দ, দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, যে কোনো একটা দ, এই যে এইটা ধরুন দ আছে, তো এইটা দ, এইটা দ একদম উপরে, দন্ত ফে না হয়, দেখুন দকার রয়েছে, এই যে দ, এই দকারটা দেখুন উপর থেকে একটা স্ট্রেট লাইন, তারপরে একটু বাঁ দিকে বেঁকে আবার ডান দিকে এসে ওই দটা হয়েছে। এবার ওই দয়ের সাথেই আপনাকে যোগ করতে হবে এই ইয়কারটাকে, বিশ্ববিদ্যালয়ের ইয়কারটাকে যোগ করতে হবে। হ্যাঁ এখন দয়টা যোগ। যোগটা কি করে হবে? হ্যাঁ সেই জন্য ওই দ যেটা রয়েছে, এই দয়ের উপরের থেকে যে লাইনটা নামছে, ফার্স্ট লাইন একটা নামলো, নামার হ্যাঁ পরে ওই যে কার্ভটা যখন হচ্ছে, ওই হ্যাঁ, কার্ভের সাথেই ইয়কারটাকে জুড়ে দেওয়া হচ্ছে, জুড়ে দেওয়া হচ্ছে। এ বিদ্যালয় এরকম তৈরি হচ্ছে। লয়া লয়া স্যার, হ্যাঁ বিশ্ববিদ্যালয় এখানে প্রথম বটা আর তৃতীয় বটা কি ওই পেট কাটা ব না ওয়া? না না, এগুলো সব হচ্ছে ওয়া। ওয়া, তিনটে হ্যাঁ বই ওয়া। হ্যাঁ, এই মাঝখানে আপনি দেখতে পাবেন, ওখানে দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাকে। এই পেট কাটা বা আছে। না, এই যে এইটা দেখুন, এই যে এখানে শব্দাহা লেখা রয়েছে, এই যে বটা দেখতে পাচ্ছেন, এই যে বয়ের হ্যাঁ মাঝখানে দেখুন একটা দাগ দেওয়া রয়েছে, তো হ্যাঁ ওটা হ্যাঁ আপনি বুঝতে পারবেন, যেখানে ওই রকম ব থাকবে সেখানে ওই বয়ের মাঝখানটা কিন্তু ওই রকম একটা দাগ দিয়ে কাটা থাকবে, যেটাকে আমরা পেট কাটা ব বাংলাতে বলি। হ্যাঁ, আচ্ছা এখানে কিন্তু এরকম ওই, এই যে এখানে দেখুন, এই যে এইটা বকাহা, এই যে এটা হচ্ছে ব। হ্যাঁ এই বটা যখন বলবেন তখন বটা মানে খুব প্রেসার দিয়ে বলতে হবে, ব, মানে এটা হচ্ছে প ফ ব ভ ময়ের ব, বর্গীয় ব। এবারে হ্যাঁ সংস্কৃতি যখন বলা হয় তখন এরকম বর্গীয় ব, অন্তস্থ ব এরকম বলা হয় না। ও আপনি অষ্টবর্ণ, অষ্টবর্ণ ওটা, হুম, ওটা অষ্টবর্ণ স্যার। হ্যাঁ অষ্টবর্ণ। তো অষ্টবর্ণ বলার সময়তে আপনি ওই বর্গীয় ব বা অন্তস্থ ব বলবেন না, আপনি উচ্চারণটাই এমন করবেন যেটা শুনে বোঝা যাবে যে আপনি এটা কি ব বলছেন। এখন দেখুন আমি এই উচ্চারণটা করছি বকাহা, বকাহা, তাহলে এটা হলো ব, মানে দুটো ঠোঁট যুক্ত হয়ে এই উচ্চারণটা হচ্ছে বকাহা, প ফ ব ভ ম, বকাহা। আর ঠিক তার আগে এই যে রয়েছে, এটা ধরুন বিদ্যুৎ, বিদ্যুৎ কন্দাহা, বিদ্যুৎ, তাহলে বিদ্যুৎ আর বকাহা দুটোর মধ্যে কিন্তু উচ্চারণে তফাৎ রয়েছে। একটাতে আমি উই মানে ওয়াটা ঠিক পুরোপুরি হচ্ছে না, বিদ্যুৎ, বিদ্যুৎ কন্দাহা, আর একটাতে বকাহা, বকাহা, পুরো বটা শোনাচ্ছে। তাহলে এই দুটো কিন্তু উচ্চারণে আলাদা আছে, সেটা আমরা পরবর্তী শব্দগুলো যখন দেখবো তখন আস্তে আস্তে আসবো।
এখন যেমন আমি বললাম এরকমটা যদি মনে রাখেন, যেমন বিশ্ববিদ্যালয়ः, বিশ্ব বিশ্ববিদ্যালয়ः, কোথাও কিন্তু ব বলছি না, সব ওয়া। বিশ্ববিদ্যালয়ः, বিশ্ববিদ্যালয়ः। আর যদি এটাকে আমি পুরো ব দিয়ে বলতাম কেমন হতো? বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ः। বি বি আর ভি দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, তাহলে এইটা হলো বর্গীয় বকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন নেই, তাহলে এটা বন্ধ করছি। দেখুন এই পিডিএফটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এটা দেখুন, আমরা একটু দেখে নেই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে লেখা হয়, অক্ষরগুলো একটু দেখে নেই। প্রথম অক্ষরটা দেখুন, একদম প্রথম থেকে শুরু হচ্ছে। আমরা যেভাবে ধরবো এটাকে, তিনটে, আমরা যখন প্রথম অক্ষর শিখতে যাই তখন আমাদের একটা তো দরকার হয় যে একটা স্কেচ দরকার হয়, যে একটা স্কেচের উপর থেকে আমরা জিনিসটাকে দেখব। তো দেখুন এখানে ওই তিনটে লাইন আমরা করেছি, একদম উপরে যে লাইনটা রয়েছে ওটা একটা লাইন, সেকেন্ড একটা লাইন, আর থার্ড একটা লাইন। তো এবারে এই মোটামুটি আমরা যেগুলো সব মানে অক্ষরগুলো দেখবো, মোটামুটি এরকম একটা স্ট্যান্ডার্ড যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের এটা লিখতে সুবিধা হবে। তো দেখুন অটা আমরা কি করে লিখছি, একদম যে উপরের লাইন আছে সেই উপরের লাইন থেকে আমরা একটা কার্ভ তৈরি করছি, প্রথমে স্টার্ট করছি স্টার্ট পয়েন্ট থেকে। সেই কার্ভটা থেকে শুরু হয়ে ওই লাইনটা ঠিক মাঝখানের দাগ পর্যন্ত এলো, একদম উপরের লাইন থেকে শুরু হলো হয়ে মাঝখানের দাগ পর্যন্ত এলো, এসে ওই দাগ থেকে আবার নিচের দাগ পর্যন্ত যোগ হলো, হয়ে নিচের দাগ থেকে একটু উপরে গেল। তাহলে এইটা হলো অয়ের একটা আকৃতি আমরা প্রথমে দিলাম, যে একদম ফার্স্ট লাইন থেকে শুরু করে একটা কার্ভ করে মিডিল লাইনে এনে রাখলাম, মিডিল লাইন থেকে আর একটা কার্ভ করে থার্ড লাইনে যুক্ত করলাম, করে একটুখানি উপরে উঠলাম, উঠে ছেড়ে দিলাম। তারপরে এই সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝখানে মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন ডান দিকে আমরা টানলাম, আর সেটাকে আমরা ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইনের মধ্যে জুড়ে দিলাম। এইটা হয়ে গেল অকার, এটা হয়ে গেল অকার। একদম ফার্স্ট লাইন, এটা ফার্স্ট লাইন একদম উপরে দেখছে, একদম ফার্স্ট লাইন যেটা, সেখান থেকে একটা ফার্স্ট কার্ভ নিচে মিডিল লাইনে যোগ হলো, মিডিল লাইন থেকে একটা কার্ভ হলো, সেটা থার্ড লাইনে যোগ হলো, হয়ে হয়ে একটু উপরে উঠলো। এইটা হলো অয়ের প্রথম ভাগটা। দ্বিতীয় ভাগটা কি, সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন ডান দিকে এলো, সেটা উপরের লাইনের সাথে একদম নিচের লাইন আমরা যোগ করে দিলাম, সেইটা এইটা হয়ে গেল পুরোটা অ, এইটা একটা পুরো অকার হয়ে গেল। নেক্সট আকারটাও সেম একই রকম,
ওই অকারের মতনই করব, একটা জাস্ট লাইন এক্সট্রা অ্যাড করব। তাহলে প্রথম অকারটা আমরা দেখলাম, ফার্স্ট লাইন থেকে ধরলাম, ধরে আমরা সেটাকে নামিয়ে আনলাম মাঝ লাইন পর্যন্ত, মিডিল লাইন পর্যন্ত নিয়ে এলাম, নিয়ে এসে আবার সেখান থেকে কার্ভ করে আবার থার্ড লাইনে যোগ করলাম, করে একটুখানি উপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। তারপরে কি করলাম, নিচের সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝ বরাবর একটা ডান দিকে স্ট্রেট লাইন টানলাম, সেই লাইনটাকে উপর থেকে নিচ পর্যন্ত একটা সোজা লাইন দিয়ে যোগ করে দিলাম, দিয়ে অ হলো। তারপরে ঠিক ওই বরাবর আর একটা স্ট্রেট লাইন দিলাম, দিয়ে হয়ে গেল আ। তাহলে এটা অ আ হয়ে গেল। নেক্সট অ আ হয়ে গেল। নেক্সট হলো ই, হ্রস্ব ইকার। এটা কেমন ভাবে লিখবো, এই ফার্স্ট লাইন থেকে একটা স্ট্রেট লাইন টানবো ফার্স্ট লাইন এবং মিডিল লাইনের মাঝ বরাবর, ফার্স্ট লাইন এবং যে মিডিল লাইন, ফার্স্ট লাইন এবং মিডিল লাইনের মাঝ বরাবর একটা ছোট লাইন টানবো মাঝ বরাবর, নামিয়ে সেখান থেকে বাঁ দিকে একটা আমরা কার্ভ করব, বাঁ দিকে কার্ভ করে সেটা নিচে নিয়ে আসবো, সেকেন্ড লাইন ক্রস করে সেটা থার্ড লাইনের ঠিক উপরে, একটু উপরে গিয়ে আবার একটু ডান দিকে ঘুরিয়ে একটা কার্ভ করে সেই কার্ভটা যেন থার্ড লাইনে গিয়ে টাচ করে, এটা হয়ে যাবে ই কার্ভ। তাহলে কিভাবে লিখবো, প্রথমে তিনটে লাইন যদি টানি, সেখানে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন টানবো, স্ট্রেট লাইন টেনে সেইটাকে, সেই স্ট্রেট লাইন থেকে বাঁ দিকে আমরা একটা কার্ভ করব, করে সেই বাঁ দিক থেকে কার্ভ করে মিডিল লাইন ক্রস করে নিচে এসে থার্ড লাইনের ঠিক উপরেই একটা কার্ভ করব, কার্ভ করে সেটাকে নিচে নামিয়ে দেব এবং সেটা থার্ড লাইনকে ক্রস করবে। তাহলে এটা হয়ে যাবে ইকার, হ্রস্ব ইকার, যেটা ইকার হয়ে গেল। এবারে দীর্ঘ ইকার কিভাবে লিখবো, ওই একইভাবে ইকারটা লিখবো, তারপরে দীর্ঘ ইকার হয়ে যাবে, একটা উপরে একটা এক্সট্রা দাড়ি দিলেই দীর্ঘ ইকার হয়ে যাবে। তাহলে প্রথম একই রকম ভাবে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝখানে একটা লাইন টানবো, স্ট্রেট লাইন, সেখান থেকে বাঁ দিকে আমরা যাব কার্ভ করে, বাঁ দিকে কার্ভ করে কার্ভটা ঘুরিয়ে আমরা নিচে সেকেন্ড লাইনের মাঝখান থেকে নিয়ে এসে থার্ড লাইনের আগে গিয়ে আবার ডান দিকে একটা কার্ভ করে ঘুরিয়ে সেটাকে আমরা নিচের লাইনে টাচ করে দেবো। তাহলে এটা হয়ে গেল ই। এবারে দীর্ঘ ই করার জন্য কি করতে হবে, দেখুন দীর্ঘ ই এর ঠিক মাথাতে এই একটা অ্যাড করতে হবে, এই যে এইটা মাথাটায় এই একটা অ্যাড করতে হবে, এই অংশটা অ্যাড করলে এটা হয়ে যাবে দীর্ঘ ই। আচ্ছা, তাহলে অ আ ই ই হয়ে গেল। নেক্সট হচ্ছে উ, হ্রস্ব উকার। হ্রস্ব উকারটা হচ্ছে অকারের লাস্টের যে দুটো একটা এক্সট্রা লাইন, স্ট্রেট লাইন, ডান দিকের লাইনটা বাদ দিলেই হচ্ছে উকার। কেমন, ফার্স্ট লাইন থেকে শুরু হবে, একটা কার্ভ হবে, কার্ভটা নিচে নেমে আসবে, এসে নামবে সেকেন্ড লাইনে, সেকেন্ড লাইন থেকে আবার একটা কার্ভ হয়ে নামবে থার্ড লাইনে, এসে থার্ড লাইন থেকে ওই কার্ভটা একটু উপরে যাবে, একটু উপরে গিয়ে শেষ হবে। তাহলে এটা হয়ে গেল উ। নেক্সট দীর্ঘ উকার কেমন হবে, আবার প্রথম লাইন থেকে শুরু হলো, এই লাইন থেকে শুরু হয়ে এভাবে আসছে আসছে এসে মিডিল লাইনে টাচ করলো, মিডিল লাইনে টাচ করার পরে মিডিল লাইন থেকে আবার নিচে একটা আর একটা কার্ভ হবে, ওই থার্ড লাইন ছোবে, ছুঁয়ে একটু উপর পর্যন্ত যাবে, গিয়ে আমরা ছেড়ে দেব, দিয়ে এই ঠিক সেকেন্ড লাইনটা থেকে, সেকেন্ড লাইন যেখানে শুরু হয়েছে সেই সেকেন্ড লাইনে যেখানে জয়েন্ট হচ্ছে দুটো কার্ভের, সেইখান থেকে একটা স্ট্রেট লাইন আমরা টানবো, টেনে নিচে থার্ড লাইনে জুড়ে দেব, লেজ একটা। তাহলে এইটা হয়ে যাবে উ, দীর্ঘ উ। এইটা হ্রস্ব উকার, এইটা হ্রস্ব উ, আর এটা হবে দীর্ঘ উ। তাহলে অ আ ই ই উ উ
উ, 5টা 6টা হয়ে গেল। নেক্সট হচ্ছে রিকার, রি, রিকার। রিকারটা কেমন ভাবে? প্রথমে দেখুন মাঝখানের লাইনটা দেখুন, একদম সোজা একটা লাইন টানবো এইভাবে, এই সোজা লাইনটা, স্ট্রেট লাইন একটা টেনে নেব। সোজা লাইন টেনে নিয়ে তারপরে কি করব, ঠিক ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর দেখুন এই একটা মাঝখানে জায়গা নিলাম, মিডিয়াম, মাঝামাঝি। সেই মাঝামাঝি জায়গা থেকে একটা উপরে, একটুখানি উপরে নিয়ে যাবো লাইনটাকে, একটু সামান্য এরকম উপরে যাবে, গিয়ে উপর থেকে ক্রস করে একটা এই ত্রিভুজ মতো উপর থেকে একটুখানি উপরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওটাকে ওই কার্ভ থেকে সোজা টেনে এই লাইনটা ঠিক মাঝখানে এনে জয়েন করিয়ে দিলেন। এটা হলো একটা লাইন, এটা হলো একটা লাইন। সেকেন্ড কি, এই জয়েন্টটা যেখানে হলো, এই জয়েন্ট থেকে আবার নিচের দিকে ওই বরাবর একটা স্ট্রেট লাইন টেনে দিলেন, ঠিক মাঝামাঝি, ফার্স্ট সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝামাঝি এসে শেষ করে দিলেন। এটা একদিকে হলো। তারপরে ঠিক এই জয়েন্ট থেকে আবার একটা লাইন এদিকে উপরে টানলেন, উপরে টেনে একটা কার্ভ করে সেইটাকে বাঁকিয়ে নিচে এনে ঠিক থার্ড লাইনের উপরে গিয়ে শেষ করলেন। এটা হয়ে গেল রিকার। তাহলে প্রথমে একটা স্ট্রেট লাইন টানলেন, তারপরে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা জায়গা বেছে সেখান থেকে একটা লাইন উপর দিকে একটু নিয়ে গেলেন, নিয়ে গিয়ে একটা কার্ভ করে ঠিক জয়েন্টে আনলেন। কোথায়, কোন জয়েন্ট না, যেখানে ওই ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনটা জুড়ছে, যেখানে জয়েন্ট আছে স্ট্রেট লাইনের সঙ্গে জুড়ছে, ওখানে এনে ছাড়লেন। ছেড়ে ওখান থেকে আবার সোজা একটা স্ট্রেট লাইন বাঁ দিকে, সোজা একটা স্ট্রেট লাইন দেখুন নিচের দিকে বাঁ দিকে করে একটা নিচের দিকে লাইন টানলেন, সেটা সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝ বরাবর যেন থাকে। ব্যাস, তারপরে নেক্সট ডান দিকে ওই জয়েন্ট থেকেই একটা লাইন সোজা উপরে তুললেন, ডান দিকে উপরে তুললেন, উপরে তুলে ওটাকে ঘুরিয়ে একটা লেজের মতো এরকম ঘুরিয়ে নিচে এনে ঠিক থার্ড লাইনের উপরে গিয়ে শেষ করলেন। ব্যাস, এইটা হয়ে গেল রিকার। নেক্সট এটা যেটা দেখছেন এটা রিকার হয়ে গেল। নেক্সট হলো এটা দীর্ঘ রিকার। দীর্ঘ রি মানে রি যেটাকে বলি আমরা। সেটা কিভাবে হবে? ঠিক সেম হবে। ফার্স্ট একটা লাইন, স্ট্যান্ডিং লাইন, ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত একটা স্ট্যান্ডিং লাইন টানলেন, টানার পরে ফার্স্ট লাইন এবং মিডিল লাইনের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন একটু উপরের দিকে তুললেন, তুলে ওই লাইনটাকে সোজা নিচে নামিয়ে মাঝ বরাবর যোগ করলেন, করে ওই লাইনটাই বাঁ দিকে আবার নিচের দিকে সোজা টেনে দিলেন, ঠিক থার্ড লাইনের ঠিক একটু উপরে এনে ছেড়ে দিলেন। আবার ডান দিকে একটা লাইন টানলেন যেটা সোজা উপরে গেল, গিয়ে ওই আগের রি এর মতনই একটা কার্ভ নিল, নিয়ে যেটা আগের রিতে দেখুন যেটা উপরে কার্ভ নিয়ে নিচে সোজা নেমে গেছে, সেইটাকে সোজা না নামিয়ে ঠিক উপর থেকে একটা কার্ভ করে আর একটা কার্ভ করে ঠিক বাইরের দিকে বের করে দেওয়া হলো। এটা হলো দীর্ঘ রিকার। রি রি দুটো রি, একটা হচ্ছে একটা লাইন উপরে টেনে জাস্ট সোজা নামিয়ে দিলেন, আর এই লাইনটা উপরে নিয়ে গিয়ে সেটাকে আবার নিয়ে এসে আবার নিচে নামাল হলো। এটা হলো রিকার, দীর্ঘ রি। তারপরে কি দ্রিকার, দ্রি। দ্রিকারটা কিভাবে লিখবো? প্রথমে ওই ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝামাঝি একটা লাইন টানলাম, এইটা লি, এইটা টানার পরে ঠিক থার্ড লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর ঠিক এই জায়গাটা থেকে
এইখান থেকে শুরু করলাম টানা, এইখান থেকে এইভাবে একটা লাইন তুলে ওটাকে গোল করে ঠিক সেকেন্ড লাইনের কাছে এসে এইখানে এসে ছাড়লাম, সেকেন্ড লাইনে ছাড়লাম। আবার সেকেন্ড লাইন থেকে ঠিক একই রকম একটা কার্ভ এইভাবে তুলে ঠিক উপরের স্ট্যান্ডিং লাইনটার সঙ্গে যোগ করলাম, করে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে এইটাকে দেখুন ঠিক এইখান থেকে একটা আংটার মতো এইটাকে ভিতরে নিয়ে এসে ঠিক থার্ড লাইনের উপরে গিয়ে আমরা বাইরে একটু ছেড়ে দিলাম। এইটা হয়ে গেল লৃকার। তাহলে অ, আ, ই, ই, উ, উ, রি, রি, রি হয়ে গেল। এবারে এ ওই, এ দুটো সহজ আছে, এ ওইটা একদমই সহজ। এটা কেমন, একটা ফার্স্ট লাইন থেকে একটা স্ট্রেট লাইন প্রথমে টানলেন, ফার্স্ট লাইন থেকে একটা স্ট্রেট লাইন এলো মিডিল লাইন পর্যন্ত, মাঝখানের রেখা পর্যন্ত। ওখান থেকে ডান দিকে ঠিক নিচে একটা এইভাবে একটা লাইন টানা হলো, যেটা থার্ড লাইনের ঠিক উপরে গিয়ে ছাড়ছে। ফার্স্ট একটা কি হলো, এই লাইনটা টানা হলো ফার্স্ট লাইন থেকে মিডিল লাইন পর্যন্ত স্ট্রেট লাইন। তারপরে ঠিক সেইখান থেকে মিডিল থেকেই একটা ডান দিকে নিচে কোনাকুনি ভাবে একটা লাইন টানা হলো, যেটা থার্ড লাইনের একটু উপরে গিয়ে শেষ হলো। নেক্সট কি হবে, নেক্সট ঠিক ডান দিকে এই লাইনের ঠিক ডান দিকে এইখানে আর একটা লাইন আমরা টানলাম সেম, সেই লাইনটা সোজা এলো সেকেন্ড লাইনে যুক্ত হলো। হওয়ার পরে ডান দিকে নিচে ছোট করে একটুখানি আমরা এক্সট্রা অ্যাড করব, এইটা হলো এ কার হয়ে গেল। এরকমই ওই কারটা ঠিক সেম, প্রথমে একটা এরকম স্ট্রেট লাইন, তারপরে সেই সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের আগ পর্যন্ত একটা ডান দিকে ক্রস লাইন, যেটা থার্ড লাইনের উপরে গিয়ে শেষ হচ্ছে। তারপরে ডান দিকে আর একটা একই রকম লাইন, সেই লাইনটা যোগ হলো সেকেন্ড লাইনে, সেকেন্ড লাইন থেকে একটু নিচে নামালাম একটা লাইন ক্রস করে, আর মাথায় আমরা এইটা যোগ করলাম। এটা কি করে যোগ করব, ঠিক এইখান থেকে একটা স্ট্রেট লাইন এরকম কোনা করে উপরে তুলে দেবো, দিয়ে মাথাটা একটা গোল করে দেবো, দিলে এইটা হয়ে গেল ওই কার। তাহলে এটা হলো এ কার, এটা হলো ওই কার, এ ওই হয়ে গেল। এবার ও কার, ও কারটা কিভাবে হবে, অকার যেরকম দেখেছি সেরকমই একটা এক্সট্রা লাইন অ্যাড হবে। কি করে, এখান থেকে শুরু করলাম, ফার্স্ট লাইন ধরলাম, ফার্স্ট লাইন থেকে কার্ভ করলাম, করে সেকেন্ড লাইনে এসে ছুলাম, ছুঁয়ে আবার সেই কার্ভের জায়গা থেকে আবার নিচে নামলাম, নেমে থার্ড লাইন ছুলাম, ছুঁয়ে একটু উপরে গিয়ে ছাড়লাম, একটা কার্ভ হয়ে গেল। তারপরে ডান দিকে একটা লাইন অ্যাড করলাম, সেইটাকে উপরের থেকে একটা স্ট্যান্ডিং লাইন থেকে জুড়লাম, জোড়ার পরে পাশে ঠিক ওই স্ট্যান্ডিং লাইনের মতনই আর একটা লাইন এখানে অ্যাড করলাম, অ্যাড করে ওই স্ট্যান্ডিং লাইনের মাথায় ঠিক এরকম একটা লাইন অ্যাড করে শেষটা ঠিক গোল করে ছেড়ে দিলাম, এটা হলো ওকার। তাহলে এই ওকার হয়ে গেল। তাহলে ঔকার পরেরটা ঔকার, ঠিক সেম, এখান থেকে প্রথমে শুরু হলো ফার্স্ট লাইন থেকে একটা লাইন কার্ভ টানলাম, টেনে এনে গোল করে সেটাকে সেকেন্ড লাইনে ছুলাম, সেকেন্ড লাইন থেকে একটা কার্ভ করলাম, সেই কার্ভটা থার্ড লাইনে এসে ছুঁয়ে একটু উপরে গিয়ে শেষ হলো। তারপরে ডান দিকে একটা লাইন ডান দিকে একটা লাইন টানলাম, সেই লাইনটাকে উপর থেকে ফার্স্ট লাইন থেকে থার্ড লাইন পর্যন্ত একটা লাইন দিয়ে অ্যাড করলাম, অ্যাড করে তার পাশে আর একটা সেম স্ট্রেট লাইন টানলাম, টানার পরে সেই স্ট্রেট লাইনের মাথায় ওই দেখুন একটা দাগ আছে, একটা এরকম উপরে দাগ আছে, ঔকারে কিন্তু দুটো দাগ হবে। কি করে হবে, এখান থেকে একটা এরকম টানলাম উপরে, যেটার মাথায় একটা এরকম গোল করলাম, আর একটা তার ঠিক নিচ থেকে এরকম ভাবে একটা টানলাম, সেইটাও গিয়ে উপরে গিয়ে গোল করে আমরা ছেড়ে দিলাম।
তাহলে এই হয়ে গেল ঔকার। তাহলে এভাবে অ আ ই ই মানে অকার আকার ইকার, ইকার মানে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার, তারপরে উকার মানে হ্রস্ব উকার দীর্ঘ উকার, তারপরে রিকার, তারপরে রিকার, তারপরে রিকার, তারপরে একার, তারপরে ওকার, তারপরে ঔকার, এ ঐ ও ঔ। তাহলে এইভাবে আমরা দেখলাম স্বরবর্ণগুলো কিন্তু আমরা মোটামুটি বইগুলোতে এভাবেই পাবো। এবার এর সাথে একটু যুক্ত হয়ে কোনোভাবে কিছু যোগ হতে পারে, মানে যেগুলো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলো সেগুলো তো এইরকম লাগবে না, সেগুলো তো অন্যরকম দেখতে লাগবে, কিন্তু এগুলো কিন্তু এরকম ভাবেই কিন্তু আমরা এগুলোকে দেখতে পাবো, এবং এগুলো এইভাবেই কিন্তু আমরা লেখার সময় তো লিখতে পারি। এবার নানা রকম ভাবেই তো লেখা যায়, কিন্তু মোটামুটি একটা তো স্ট্যান্ডার্ড ফর্ম আপনাকে ধরতে হবে, সেই জন্য মোটামুটি এইরকম ভাবে আমরা প্র্যাকটিস করতে পারি যে অকারটা এরকম ভাবে শুরু করতে পারি, অ আ ই ই উ উ রি 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 এ ঐ ও ঔ, এভাবে আমরা শুরু করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আমরা দেখছি কিভাবে লেখা হচ্ছে। দেখুন ব্যঞ্জন বর্ণগুলি কিভাবে লেখা হচ্ছে। প্রথমে দেখুন, প্রথমে এই ব্যঞ্জন বর্ণটা হচ্ছে ক, ককার। এটা কিভাবে লিখবেন? প্রথমে এই ফার্স্ট লাইন থেকে থার্ড লাইন পর্যন্ত দেখুন মাঝখানে একটা স্ট্রেট লাইন আছে। ফার্স্ট থেকে লাস্ট লাইন পর্যন্ত যে স্ট্রেট লাইনটা আছে সেটা প্রথমে টানলেন, টানার পরে একটা ওই এস মতো এসটাকে ঠিক সাইডে সরিয়ে দিতে হবে, এস মতো লিখতে হবে। এটা কিভাবে? এই ঠিক ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর ঠিক এই জায়গা থেকে স্টার্ট করতে হবে কার্ভটা করা। এইভাবে নিয়ে এটাকে এইভাবে এনে এইখানে এনে ঠিক এই জায়গায় যোগ করতে হবে, করে ওটাকে আবার এই দিকে বের করে ঠিক থার্ড লাইনের আগে এনে আপনাকে ছেড়ে দিতে হবে, দিলে ওটা হয়ে যাবে ককার। তাহলে প্রথমে ঠিক এইখান থেকে স্টার্ট করবেন, করে এইভাবে নামবেন, তারপরে ঠিক এই মাঝখান থেকে ধরে সেটাকে এইভাবে নিয়ে যাবেন, সাইডে নিয়ে যাবেন। এই বাঁ দিকে সাইডে গেল একটা গোল হলো এস এর মতো, এসটা এইভাবে নিয়ে এসে এইভাবে এসে ঠিক থার্ড লাইনের আগে গিয়ে শেষ করে দিতে হবে। মানে এসটাকে আপনি জাস্ট একটু ঘুরিয়ে দেবেন, এই উল্টো করে লিখে দেবেন, তাহলে ক হয়ে যাবে। খকার কেমন? খকারটা ঠিক এখান থেকে শুরু হলো, ফার্স্ট লাইন থেকে এইভাবে এলো কার্ভ হয়ে, এসে এরকম একটা কার্ভ হয়ে এখানে গিয়ে শেষ হলো, সেকেন্ড লাইনের মাথায় গিয়ে শেষ হলো। ঠিক নিচে আবার সেকেন্ড লাইনের পর থেকে নিচে একটু নিচে নামানো হলো, হয়ে এই প্রথমে এই একটা যে আপনি প্রথমে এইখানে একটা টেনে নিলেন স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনে টানার পরে এখান থেকে এইটা কার্ভ হলো, হয়ে সেকেন্ড লাইনে নামলো, সেকেন্ড লাইন থেকে কার্ভটা হয়ে এই দিকে গিয়ে এই কোণায় যোগ হলো, হওয়ার পরে এই উপরে ঠিক এই জায়গা থেকে একটা এইরকম একটা গোল মতো করে যোগ করে দেওয়া হলো, এইটা হয়ে গেল খকার। তাহলে ক হলো, খ হলো। নেক্সট ক খ গ। কেউ কিছু বলবেন? আচ্ছা, নেক্সট হলো গকার। গকারটা কেমন ভাবে লিখবো? একটা স্ট্রেট লাইন এভাবে টানলাম, প্রথমে ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত স্ট্রেট লাইন একটা, তারপরে ফার্স্ট লাইন থেকে শুরু করলাম, সেকেন্ড লাইনের ঠিক নিচ পর্যন্ত এলাম, ঠিক নিচে এসে একটা গোল করে আবার উপরে সেকেন্ড লাইনে গিয়ে জয়েন করে দিলাম, এটা হয়ে গেল গকার।
তাহলে ক খ গ হয়ে গেল, এটা একদম সহজ। ঘকার, এটা আরো সহজ। একটা স্ট্রেট লাইন টানলেন প্রথমে এভাবে, তারপরে ঠিক ফার্স্ট লাইন থেকে একটা এরকম কার্ভ ভিতরের দিকে এনে সেকেন্ড লাইন ছুলেন, তারপরে ঠিক ওই কার্ভ থেকে আর একটা কার্ভ করে থার্ড লাইনটা ছুঁয়ে ঠিক ফার্স্ট সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝ বরাবর গিয়ে ছেড়ে দিলেন। এটা হয়ে গেল ঘকার। তারপরে ক খ গ ঘ হয়ে গেল, এবার হচ্ছে ঙ। ক খ গ ঘ ঙ, নয়, হ্যাঁ, ক খ গ ঘ ঙ। গটা কিভাবে লিখবেন, ঙটা কিভাবে লিখবেন? ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন টানলেন এভাবে, টেনে বাঁ দিকে একটা কার্ভ করলেন, করে সেটাকে মাঝখানের লাইন ছুঁয়ে নিচে আনলেন, এনে থার্ড লাইন ছুলেন, ছুঁয়ে একটু উপরে নিয়ে গিয়ে ঠিক সেকেন্ড লাইনের আগে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। আর এইটা হয়ে যাওয়ার পরে ঠিক এই মাঝখানে সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মানে সেকেন্ড লাইনের ঠিক নিচে একটা জায়গাতে একটা এরকম গোল চিহ্ন অ্যাড করতে হবে। তাহলে এইটা হয়ে গেল ঙ। ক খ গ ঘ ঙ। ক খ গ ঘ ঙ। তাহলে আজকে আমরা বর্ণ পরিচয়টা এই পর্যন্তই দেখলাম। এরপরে আর কিছু জিজ্ঞাসা থাকলে বলুন, আর না হলে আমরা এমনি কিছু আলোচনা করে আজকে ক্লাস শেষ করব। আর 15 মিনিট আছে। স্যার আমার একটা জিজ্ঞাসা আছে বলুন। যে এই যে ভোকাবুলারি গুলো মানে ওয়ার্ডের মিনিং গুলো মানে এই নলেজটা কিভাবে বাড়ানো যায়? এই নলেজটা বাড়াতে গেলে আপনাকে প্রথমে যে শব্দগুলো আপনি দেখছেন, যেগুলো আমি কালেক্ট করে দিয়েছি, এগুলো হচ্ছে একদমই মানে প্রতিদিনের ইউজে আমরা দেখতে পাই। ঘরে চারিদিকে দেখলে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, সেই জিনিসগুলোকে প্রথমে কালেক্ট করে একটা দেওয়ার প্রচেষ্টা হয়েছে। শব্দ তো অনেক আছে, সেই জন্য প্রথমে আপনি কি করবেন, এই যে শব্দগুলো দেখলেন এই শব্দগুলো কিছু নোট করলেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনি যদি এখন বলেন যে আমি তো এখানে 50টা শব্দ পেলাম, আমি চাইছি যে আমি 100টা শব্দ করতে, যে আমি যেন 100টা শব্দ জানতে পারি, তার জন্য সেটা তো স্যার একদিনে সম্ভব নয়, সেটা তো মানে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে জিনিসটা ধীরে ধীরে সেটাই আমি বলছি। ধীরে ধীরে আপনি কি করে বাড়াবেন, সেটা হলো যে আপনাকে এই শব্দগুলো জানার সাথে সাথে আপনাকে কি ছোট গল্প বা কোনো রকম লেখা এইগুলো পড়তে হবে। ওকে, হ্যাঁ, সেইগুলো থেকে কি হবে, আপনি নতুন নতুন যে শব্দগুলো, ধরুন এই যে শব্দগুলো তৈরি হয়েছে, এই শব্দগুলো কিন্তু একদমই আপনি এখন বলতে পারবেন না যে এইগুলো রামায়ণ মহাভারত পুরাণে হয়তো প্রসিদ্ধ, তা নয়। হ্যাঁ, সেটাও একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে যেতাম নেক্সট, যে অ্যাকচুয়াল সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা তো লাইক কয়েক হাজার বছর পুরানো, মানে কি বলবো, কয়েক হাজার বছর পুরানো সংস্কৃতটা, তো ভাষাটা। তো এখানে যে আমরা ভাষাগুলো দেখছি এগুলো তখন প্রয়োগই ছিল না, তো এগুলো নতুনভাবে সৃষ্টি, মানে এই ওয়ার্ডগুলো, এই শব্দগুলো নতুনভাবে সৃষ্টি হয়েছে। তো এইগুলোর এই রিভলিউশনটা কিভাবে হয়েছে সেটাও স্যার একটু জানার ছিল আপনার কাছে। হ্যাঁ, মানে এইটা কি, দেখুন সংস্কৃত ভাষাটা মাত্র 1000 বছর নয়, কয়েকশো হাজার বছর পুরনো। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন সেই সময়তে ধরুন এখন যেমন এই যে আমরা বলছি যে টুথব্রাশ, টুথপেস্ট, এসব জিনিসগুলো তো ছিল না তখন। এবার এইগুলোকে তখন হয়তো অন্যভাবে ব্যবহার করা হতো।
এবার সেই শব্দগুলো সেই সময়কার যে সাহিত্য, আসলে সমাজের প্রতিফলন তো সেইখানকার সাহিত্য সেই সব জায়গাতে থাকে, সমাজের যে প্রতিফলন সেইগুলো সেই সব সাহিত্য সে সমাজে সেই মানে সেই রকম জায়গাতে থাকবে। সেই সময়কার সাহিত্য যদি কেউ পড়েন, সেখানে হয়তো আপনি সেই সময়কার যেগুলো হয়তো দাঁতে আমরা পেস্ট হিসেবে ব্যবহার করতাম বা যেগুলো দিয়ে আমরা দাঁত মাজতাম পরিষ্কার করতাম, সেইগুলোর হয়তো আলাদা কোনো শব্দ আছে। কিন্তু পরবর্তীকালে ভাষা তো পরিবর্তন হয়, তখন দেখা গেল যে এই যে শব্দগুলো আমরা রেগুলার ইউজ করছি সেই শব্দগুলোকে আমরা সংস্কৃতে বলতে পারছি না। আমি যদি কথ্য ভাষায় এখন বলতে চাই, তাহলে আমাকে কি বলতে হবে, যে আমি পেস্ট আমি জানি না, তাহলে আমাকে তখন ইংলিশ শব্দ ব্যবহার করতে হবে। হ্যাঁ, তখন ইংলিশ শব্দ ব্যবহার করে আমাকে সংস্কৃত বাক্য হয়তো কর্তা, কর্ম, ক্রিয়া তিনটেই সংস্কৃতে, কিন্তু মাঝখানে ওই পেস্ট শব্দটা আমাকে ইংলিশ শব্দ ইউজ করতে হচ্ছে। কারণটা কি, আমি জানি না যে পেস্টের সংস্কৃত কি। এই মানে প্রয়োজনীয়তাটা অনুভব করে পরবর্তীকালে নানান ভাষাবিদেরা যারা ভাষা সম্বন্ধে ঘাটাঘাটি করেছেন, তারা এই ইংলিশ শব্দ বলুন, জাপানিজ শব্দ বলুন, জার্মান শব্দ বলুন বা চাইনিজ বলুন, সেই ভাষাতে এই শব্দগুলিকে কিভাবে ব্যবহার করা হয়। মানে এই যে চেয়ার, এই চেয়ারের জার্মান ভাষাতে চেয়ারকে কি বলে, চাইনিজ ভাষাতে কি বলে, ল্যাটিনে কি বলে, ইতালীয় ভাষাতে কি বলে, এইরকম স্প্যানিশে কি বলে, এইগুলো ওনারা দেখলেন। এবং দেখে এই যে চেয়ার শব্দটা এসছে, এই চেয়ার শব্দটি মূল কোথা থেকে এসছে, ইংলিশ থেকে এসছে না অন্য কোনো জায়গা থেকে এসছে, সেই একদম মূলে গিয়ে সেই মূল শব্দটা যেটা থেকে চেয়ার এসছে সেইটাকে খুঁজে ওনারা কিন্তু এই শব্দগুলিকে এখানে অ্যাড করেছেন, যে আসন্দাহ মানে চেয়ার। এবার এই যে অ্যাড যেগুলো করা হয়েছে, এগুলো কিন্তু এমন নয় যে এটা মনে হয়েছে ওনারা করে দিয়েছেন, মানে এইরকম পিছনে হ্যাঁ, মানে ওনারা বিশ্লেষণ করেছেন যে চেয়ার শব্দটি যদি ধরুন একটা শব্দ থেকে আসে যেটা হয়তো ইংলিশে নেই, অন্য একটা শব্দ থেকে এসছে, সেই শব্দটাতে সেই ভাষাতে সেই শব্দের সেই মূল প্রকৃতিটার কি অর্থ, কিভাবে সেটা ইভলভ হয়ে চেয়ার এটা আমরা বলছি, সেইটাকে খোঁজ করে সেই অর্থের সংস্কৃতে কি ধাতু আছে, সংস্কৃতে কি প্রত্যয় যোগ করতে পারা যায়, সেই রকম ভেবে কিন্তু এই শব্দগুলিকে ওনারা তৈরি করেছেন, সৃষ্ট করেছেন। এবং এই শব্দগুলি এখনকার যে আধুনিক সাহিত্য সংস্কৃত চিন্তন, সেই প্রবাহে কিন্তু এই শব্দগুলোর প্রয়োগ আমরা মানে প্রাচুর্যে আমরা দেখতে পাই, বহুল প্রয়োগ আমরা দেখতে পাই। এখনকার যদি আপনি সাহিত্য দেখেন, মানে এই কয়েক শতাব্দী আগে বা কিছু দিনের আগে যদি আপনি কোনো দেখেন, সেই সব মানে সাহিত্যে কিন্তু এই ধরনের লৌকিক শব্দের প্রয়োগ কিন্তু অহরহ দেখা যায়। এবং এই প্রয়োগগুলো করতে করতে আজ থেকে 50 বছর পরে ওই শব্দটিও আমরা বলবো যে হ্যাঁ 50 বছর আগে তো এই একটা গল্পে আমরা এই শব্দ প্রয়োগ পেয়েছি, তাহলে এই অর্থে এই শব্দটা কিন্তু ঠিক। এইভাবে কিন্তু প্রত্যেকটি শব্দের ব্যবহার এবং প্রয়োগ ভাষায় চলতে আরম্ভ করেছে। এবং ভবিষ্যতে এটাও হতে পারে আরো অনেক শব্দ তৈরি হচ্ছে, যে শব্দগুলিকে এইভাবে বিভিন্নভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং সেগুলোকে পরবর্তীকালে সাহিত্যের মধ্যে, কবিতার মধ্যে, গানের মধ্যে বা বিভিন্ন মানে ভাষ্য লেখার মধ্যে, টিকা টিপ্পনী লেখার মধ্যে, কমেন্টারির মধ্যে সেই শব্দগুলিকে প্রবেশ করানো হয়েছে। করানোর ফলে সেই শব্দগুলোর কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ছে। তো এইভাবে ওই শব্দগুলোর কিন্তু আগে কিন্তু এরকম শব্দগুলো ছিল না, কিন্তু নতুন কিছু, একদম কিছু ছিল না তা নয়, কিছু কিছু শব্দ ছিলই। যেমন পাঠশালা মানে স্কুল, এটা আপনি প্রাচীন বইতেও পেয়ে যাবেন, পাঠশালা মানে বই। পাঠশালা, বিশ্ববিদ্যালয়, গুরুকুল মানে গুরু থাকার জায়গা, যেটা গুরুকুল সেটা গুরুকুল। এইরকম কিছু জিনিস আগেও ছিল। শাক টাক এগুলো যেগুলো বলি, ব্যঞ্জনম মানে হচ্ছে খাওয়ার যে শাক যেগুলো আমরা বলি, যেগুলো দিয়ে আমরা খাই, তো এইরকম শব্দগুলো আগেও ছিল, পুরনো শব্দও ছিল। যেগুলো আমরা নতুন পাচ্ছি সেই শব্দগুলোকে কেবল অ্যাড করা হয়েছে। যেগুলো পুরনো ছিল সেগুলো তো পুরনো আছে, তার সাথে এগুলো অ্যাড করে এই শব্দের যে ভান্ডার সেইটাকে সমৃদ্ধ করা হয়েছে। এইভাবে আমরা শব্দগুলোকে পাচ্ছি এবং এইগুলোই আমরা শব্দ ইউজ করি। এখন যদি আপনি ইউজ করতে চান
যে ব্যাগ আপনাকে ইউজ করতে হবে, আপনি সিউতাহা এটাই বলবেন। ঠিক। যেমন আসন, আগে আসনই ছিল, চেয়ারের ব্যাপারটা ছিল না, সেই জন্য আসন তো ওই শব্দটা তো শুনতেই কেমন একটা লাগে। হ্যাঁ আসন্দাহা। হ্যাঁ, আসন দাহা। তা আগে তো মেঝেতে বসা, সুতরাং তখন আসন, সিট। আমরা ঠিক। আসন শব্দটা তো এমনি বাংলাতেও অনেক সময় ইউজ করি। হ্যাঁ, আসুন, আমাদের বাড়ি তো গ্রামে যখন কেউ খেতে বসে তখন আমরা বলি আসন দিতে, আসনে বসে খাবে। হ্যাঁ, তো এই আসন তো আজকে যখন চেয়ারে, তার চেয়ারটাও তো পরবর্তীকালে ইন্ট্রোডিউস হয়েছে। চেয়ার তো পুরোনো আমলে, মানে সংস্কৃত যে যুগে ট্র্যাডিশনাল, সেই সময় তো চেয়ার ছিল না। তখন তো ওই একটা কাষ্ঠ নির্মিত একটা টেবিল মতো হয়তো থাকবে, তার উপর টুল টাইপের, তার উপর বসা হতো। আর একটা জিনিস আমার খুব কনফিউশন, আমি আমার লাইফে যখন, আমি অবশ্য অনেক পুরনো, মানে অটা আ হিন্দির মতো চলে এসছে, সংস্কৃত ট্র্যাডিশনাল আ কিন্তু এরকম ছিল না। মানে লেখাটা বলছেন? আমি নিজেই যখন স্কুলে সংস্কৃত পড়েছি তখন কিন্তু আ এই হিন্দি টাইপের ছিল না। তখন কিন্তু যে বাংলা যেটা, মানে আপনি যদি ভিডিওটা অন করেন আমি দেখাতে পারি, যেটা আমরা পড়েছি, যেটাকে ট্র্যাডিশনাল সংস্কৃত অ্যালফাবেট বলে, তাতে আ কিন্তু ডিফারেন্ট। মানে আপনি বলছেন যে অটা, যেটা আমি অক্ষরটা দেখালাম, সেই অক্ষরটা এরকম ছিল না? এটা আর ছিল না, আমি যখন স্কুলে পড়েছি ছিল না, কিন্তু আমরা পড়েছি। ওটা আমি বললাম একটু আগেই, যে আপনি যে অটা দেখেছেন সেটা কেমন সেটা হচ্ছে উপর থেকে একটা লাইন আসবে, এসে নিচে যেরকম পটাতে তিনটে বেরোনো আর কি। ভিডিও অন করলে আমি ওটাকে দেখাতে পারি আপনাকে, আমার কাছে প্রিন্টেড কপি আছে। মানে আমরা যেটা পড়তাম, যেটাকে ট্র্যাডিশনাল অ্যালফাবেট বলে, সংস্কৃতের একটা ট্র্যাডিশনাল অ্যালফাবেট, তাতে অটা দেখবেন ডিফারেন্ট। আপনি যেটা বলছেন সেটা আমি প্রথমে বললাম, যে অটা আমরা পুরনো যে বইগুলোতে পাই, এই অগুলোকে আমরা এইখানে কেন বলছি না, তার প্রধান কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে আমরা যখন টাইপ করব কম্পিউটারে বা লিখবো, যে আপনাদের পিডিএফ দেওয়া হবে, সেই পিডিএফ এ ওই অটাকে টাইপ করা যায় না। আচ্ছা, মানে যে টাইপিং সিস্টেম রয়েছে, সেখানে ফন্ট রয়েছে, সেই ফন্ট গুলো যখন যারা তৈরি করেছেন, তারা ব্যবহারের সৌকর্যের জন্য, ব্যবহারের সুবিধার জন্য ওই অটাকে ওইভাবে লিখেছেন। আচ্ছা, জাস্ট গোল করে একটা নিয়ে একটা অ। এবং এই অটা পুরোনো দিনে যদি ব্রাহ্মী বা অন্যান্য স্ক্রিপ্ট যদি দেখেন, তাহলে ওর সাথে কিন্তু একটু সামঞ্জস্যপূর্ণ আছে। তার কারণ ব্রাহ্মী তো লেখা হতো পাথরে, সেই পাথরে লেখা হতো বলে যতটা সহজভাবে লেখা যায় ততটাই সুবিধা হতো। তো সেই জন্যে ওই বললাম আমি, যে অনেক রকমই হয়তো অক্ষরের ভ্যারিয়েশন আপনারা লক্ষ্য করবেন, পুরোনো বইতে অনেক রকম ভাবেই লেখা হতো, কিন্তু এখন যেটা আমরা দেখছি সেটা কেন আমরা এইভাবে লিখছি, তার কারণ হচ্ছে একটা ফরম্যাট আমাদেরকে ধরতে হবে, যে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, এই ফরম্যাটে আমরা এইটাকে লিখবো। সেই ফরম্যাটটাকে আনার জন্যে, যেহেতু কম্পিউটার ইত্যাদিতে যদি টাইপ করি, আমি যে কোনো ফন্টে যদি আমি টাইপ করি, মোটামুটি যেতগুলো 10টা 20টা যা ফন্ট আছে, সমস্ত ফন্টেই অকারটা এই যেমন দেখালাম এইরকম ভাবেই দেখানো হয়। সেই জন্যে আমি যদি আপনাকে ওই পুরোনো ফন্টটা দেখিয়ে, মানে ওই লেখাটা যদি দেখাই আর পিডিএফ দেই এই ফন্টে, তাহলে আপনার তখন কনফিউশন হবে যে কোন অটাকে নিয়ে আমি যাব, কোন অটা আমি লিখবো। সেই জন্য ওটাকেও বাদ দিচ্ছি না, ওটা যেরকম ট্র্যাডিশনালি চলছে চলুক। যদি আপনি ওই অটা দেখেন, আপনি বুঝে যাবেন যে এই অটা পুরনো ট্র্যাডিশনাল আ। কিন্তু আমরা এখন লিখবো এই এই আ, কারণ কি আমাদের এই পিডিএফ এর সুবিধা হবে, লেখার সুবিধা হবে। আচ্ছা, আর কারো কিছু জিজ্ঞাসা আছে? বলুন। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা শান্তি মন্ত্র একটা পাঠ করব, করে ক্লাসটা শেষ করব।
স্যার আজকের ক্লাসে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ আজকের ক্লাসে যেগুলো হলো সেগুলো হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে হ্যাঁ, দিয়ে দেবেন। দিয়ে দেবো দিয়ে দেবো। জাস্ট শান্তি মন্ত্রটা আমরা দেখে নিই, একটু দেখে নিয়েছি। দেখুন তো, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা আমরা শান্তি মন্ত্র হিসেবে দেখুন লেখা আছে। এটা আমরা জাস্ট এমনি একটা চ্যান্টিং ঠিক নয়, এমনি জাস্ট আমরা পড়ার জন্যে একটু বৈদিক মন্ত্র উচ্চারণ করব, সেই জন্যেই জাস্ট রেখেছি। একদম প্রথম যেটা রয়েছে ওটা আমি বাংলা অক্ষরেই লেখা রয়েছে, যেহেতু সংস্কৃত বা দেবনাগরী অক্ষরে লিখলে ওটা প্রথমে একটু সমস্যা হবে বলে এইভাবেই লেখা রয়েছে, আপনারা দেখতে পারেন। প্রথম শান্তি মন্ত্র হচ্ছে, আমি পড়ছি দেখুন। ওখানে যে ইয়েগুলো রয়েছে, যে দেখুন মাঝখানে একটা ওই নিচে উপরে করে একটা স্বরের চিহ্ন দেওয়া রয়েছে, ওগুলো স্বরের চিহ্ন বলা হয় ওগুলোকে, উদাত্ত অনুদাত্ত স্বরিত। ওগুলো আমরা নেক্সট দিন একটু আলোচনা করব, আজকে যেহেতু বেশি সময় নেই আমরা এটা করে শেষ করব। প্রথম শান্তি মন্ত্রটা পড়ব। প্রথমটা হচ্ছে ওম। ওম, তারপরে সহ। সহ না ভবতু, দাড়ি। সহ নৌ ভুনাক্তু, দাড়ি। সহ বীর্যং করবাবহৈ। সহ বীর্যং করবাবহৈ। তেজস্বী নাবধীতমস্তু। তেজস্বী নাবধীতমস্তু। তেজস্বী নাবধীতমস্তু। মা বিদ্বিষাবহৈ। মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এবার এটাই যখন আমরা একটু সদ দিয়ে পড়ব, ওম সহনা ভবতু। ওম সহনা ভবতু, দাড়ি। সহনৌ ভুনক্তু। সহনৌ ভুনক্তু, দাড়ি। সহ বীর্যং করবাবহৈ। সহ বীর্যং করবাবহৈ, দাড়ি। তেজস্বিনাবধীতমস্তু।
तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। আজকে এই পর্যন্তই রইল। নেক্সট শুক্রবার আমরা আবার নেক্সট ক্লাস নেব। নেক্সট ক্লাসে আবার আমরা দেখব। আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাস শুক্রবারে। থ্যাংক ইউ স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।